আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে অনেকদিন পর আবারও দেখা হয়েছে। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আমরা প্রথম অধ্যায়ের যে টপিকস গুলো আছে আমরা আগে যে ক্লাসে আলোচনা করেছিলাম সেগুলোকে আবার আমরা একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে কিছু আমরা কোয়েকশন সলভ করব, যেগুলো আসলে আমরা আনসার কোনটা হবে, এ হবে নাকি বি হবে। আসলে এই কোয়েকশন গুলো এমন যে তোমরা যদি দেখবা যে সবগুলাই কারেক্ট হবে, এইরকম এইভাবে মানে এরকম টাইপের একটু মনে আসবে আর কি। তো আমরা যেটা করব আজকে সেই কোয়েকশন গুলা সলভ করব। এর আগে আমরা কিছু থিওরি ভালোভাবে একটু আলোচনা করব, থিওরিগুলো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে সবাই শুনবো। হ্যাঁ, তো দেখো, আচ্ছা, তোমাদের অনেকে হচ্ছে কি আমাদের এই ক্লাসটা নতুন করতেছো আজকে, তাই না? তো আমি তোমাদের পরিচয়টা বলে দিই। আমি সুমন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, বর্তমানে মাস্টার্স এ অধ্যয়নরত আছি, ডিপার্টমেন্ট ফিনান্স এন্ড ব্যাংকিং। হ্যাঁ, তো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। দেখো, এইখানে আমরা প্রথমে যেটা করব, দেখো এখানে একটা জিনিস, দেখো এখানে কি লেখা আছে। দেখো, দাঁড়াও আমি একটু পেনটা নিয়ে নিই। দেখো আমাদের কি আছে, হিসাব বিজ্ঞান, ঠিক আছে, লেকচার 1। এটা আমরা আগেও ক্লাস নিয়েছি, যারা আমাদের পেড বেচের শুরুর দিকে যারা ক্লাসটা করেছো তোমরা বলতে পারবা। হ্যাঁ, এরপর আমরা নতুন অনেক কিছু এড করেছি, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো এখানে দেখো হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাবের বইসমূহ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে দেখো, আচ্ছা এটা হচ্ছে তোমাদের আশিফ ভাইয়ার লেখাটা চলে আসছে আসলে। তো দেখো এখানে, হ্যাঁ তোমরা দেখো, আহ, এই এই যে যে হিসাব বিজ্ঞান পরিচিতি এবং হিসাব বিজ্ঞানের বৈষম্য, হিসাবের বৈষম্য, ঠিক আছে ভাই। এইখান থেকে তুমি যদি পরীক্ষা দাও, এখান থেকে যদি তুমি যদি ভর্তি পরীক্ষা দাও, সেকেন্ড টাইমে যদি ভর্তি পরীক্ষা দাও অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে, এখান থেকে এটলিস্ট কোয়েকশন করা হয়। মনে রাখবা 2 থেকে 3টা কোয়েকশন এই শুধুমাত্র এই লেকচার সিট থেকে তোমরা পাবা। হ্যাঁ, এই যে লেকচার সিট থেকে তোমরা পাবা লেকচার 1। অর্থাৎ আমাদের যে পিডিএফটা আমি আজকে পড়াবো, এই পিডিএফটা তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের আমাদের অফিসের সাথে যোগাযোগ করে, তোমাদের তারেক স্যারের কাছে যোগাযোগ করে পিডিএফটা নিয়ে নিবে। নেওয়ার পর এগুলো খুব মনোযোগ সহকারে পড়বা। আমি যেগুলো বুঝাবো আশা করি সবগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবে। এরপরও যদি কোনো কিছু যদি কনফিউশন থাকে বা কোনো কিছু যদি না বুঝো, তাহলে সেটা আমাকে ইনবক্স করবা, আমি তোমাদেরকে সবগুলোই সলভ করে দেবো, ঠিক আছে? তাহলে ভাই আমরা ক্লাসটা শুরু করে ফেলি। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করে ফেলি। দেখো এখানে প্রথমে যেটা আছে, দেখো এখানে কি বলছে, দেখো হিসাব তত্ত্বের ব্যবহারকারী। ভাইয়া এই যে দেখো তো হিসাব তত্ত্বের ব্যবহারকারী এখানে যেগুলো আছে, দেখো এখানে আমাদের কোয়েকশনটা একটু বুঝতে হবে। হ্যাঁ, তোমরা এটা মনে করো যে এটা আসলে বিষয়টা এমন, যে তোমরা যখন কোথাও পড়ো বা যদি বলে যে তোমরা এক পাশ মনে রাখবে, এক পাশ দরকার নেই। দেখো যদি হয় অভ্যন্তরীণ ব্যবহারকারী তুমি যদি মনে রাখতে চাও, তাহলে বহিস্থ ব্যবহারকারী একদমই পড়ার দরকার নাই। এটা যেমন সত্য কথা, এইভাবেও তুমি মনে রাখতে পারো। অথবা আরেকটা টেকনিক্যাল এখানে কিছু বিষয় আছে যে আসলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা আর বহিস্থ ব্যবহারকারী কারা, মানে দোকানের ভিতরে যারা কাজ করে, যারা অবস্থানরত আছে, তারাই কি অভ্যন্তরীণ ব্যবহারকারী, নাকি আরো অন্য কারাও আছে যারা অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসেবে ব্যবহৃত হবে। তো এই বিষয়টা নিয়ে আমি একটু ছোট্ট একটা আলোচনা করব, এটা একটু মনে রাখবা। হ্যাঁ, তো আমরা এখন কিভাবে, দেখো অভ্যন্তরীণ ব্যবহারকারী কিভাবে চিনবো সেটা এবং বহিস্থ ব্যবহারকারী কিভাবে চিনবো সেটা আমি একটু লিখে দিচ্ছি। দেখো, তো এটা আলাদা করে লিখে দিচ্ছি, এটা একটু যদি পারো তোমরা যারা ক্লাসটা করতেছো এটা হচ্ছে একটু নোট করে নিবা। হ্যাঁ ভাইয়া, দেখো এখানে আমি এখানে জায়গা হবে, আচ্ছা দেখি আমি লিখে নিচ্ছি। এইখানে লিখি ভাইয়া। হ্যাঁ, আমাদের এই যে এখানে একটু জায়গা আছে, দেখো এইখানে লিখে দিই আমি। তো তুমি একটা জিনিস চিন্তা করো, দেখো প্রথমে অভ্যন্তরীণ ব্যবহারকারী। হ্যাঁ ভাইয়া, অভ্যন্তরীণ ব্যবহারকারী, অভ্যন্তরীণ ব্যবহারকারী, এইগুলো তোমরা হচ্ছে ওই ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছো, এবং এটা বাদ দিয়ে আমি ক্লাস মানে লেকচার প্রথম ক্লাসটা শুরুই করা যাবে না, ঠিক আছে ভাইয়া? এটা হচ্ছে আমাদের মাস্ট বি জানতেই হবে সবগুলো। তো দেখো অভ্যন্তরীণ ব্যবহারকারী যেটা আছে সেটা কিভাবে চিহ্নিত করবা, দেখো প্রথমে হচ্ছে আমাদের দেখতে হবে সদস্যকে, সদস্যকে ব্যবসায়ের আচ্ছা আমি একটু এইভাবে লিখে দিই শর্ট করে। ব্যবসায়ের অভ্যন্তরীণ সদস্য হতে হবে, অভ্যন্তরীণ সদস্য হতে হবে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে বেতনভুক্ত হতে হবে, বেতনভুক্ত হতে হবে। দেখো এটা এটা একটু মনে রাখো, বেতনভুক্ত হতে হবে।
ঠিক আছে, আমি এটা কেন লিখে দিচ্ছি দেখো, তোমরা যারা মুখস্থ করেছো বা যারা একদমই পারো আসলে তারাও ঠিক আছে, বা আমাদের কাজ হচ্ছে কি প্রশ্নে এটা কিভাবে আমরা সঠিক আনসারটা করব এটা সাপেক্ষে দেখো আমি কিছু আলোচনা করে দিচ্ছি। এখন কথা হচ্ছে যদি তুমি ধরো একটা এমসিকিউ সলভ করতে গেছো, এখন তুমি যেটা মনে মানে তুমি আগে যেটা মুখস্থ করছো ওইটার প্রেক্ষিতে তুমি আনসারটা করতে পারতেছো না, তখন এই যে সুমন ভাইয়া যেটা পড়াচ্ছে এটার প্রেক্ষিতে তুমি আলোচনা করবা, দেখো যে খুব সহজে তুমি 4টা অপশন থেকে সঠিক আনসারটা বাছাই করে নিতে পারতেছো। হ্যাঁ, তো দেখো এখানে কি হবে, সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা প্রয়োগ করতে হবে, সিদ্ধান্ত গ্রহণে। আচ্ছা তোমরা যারা ক্লাসটা করতেছো ভাইয়ার কথাগুলা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবা। হ্যাঁ, সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা প্রয়োগ, এই কয়টা জিনিস দেখো, এই কয়টা জিনিস দেখো তাহলে বুঝতে পারবা, এইগুলোর মধ্যে যদি পড়ে তাহলে অভ্যন্তরীণ ব্যবহার করে আমরা খুব সহজে শনাক্ত করতে পারবো। তো দেখো ভাই এখানে কি আছে দেখো, ব্যবসায়ের অভ্যন্তরীণ সদস্য হতে হবে। অভ্যন্তরীণ সদস্য বলতে বুঝো, দেখো এই যে আমি একটা ব্যবসায় প্রতিষ্ঠান, এটা হচ্ছে একটা ঘর, এই ভিতরে এর ভিতরে যতজন কর্মচারী আছে, যতজন কাজ করবে এটার ভিতরে, তাদেরকে বলি আমরা অভ্যন্তরীণ ব্যবহার, অভ্যন্তরীণ সদস্য। ঠিক আছে, এখন ধরো এখানে একজন বাইরে একজন লোক আছে, সেটা কখনোই আমরা অভ্যন্তরীণ সদস্য বলতে পারবো না, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের ভিতরে যারা কাজ করবে তাদেরকে আমরা অভ্যন্তরীণ সদস্য বলতে পারি। যদি কোনো একজন ব্যক্তি প্রথমেই দেখো যে না এই অভ্যন্তরীণ সদস্য না, তাহলে তুমি এটা কি ধরবা ভাইয়া, বহিষ্ঠ ব্যবহারকারী। ঠিক আছে, এখানে প্রথমে। এখন এরপরে দেখো কি বলছে, দেখো বেতনভুক্ত হতে হবে। এখন ধরো এইখানে একজন, এইখানে কিন্তু দেখো এটা বুঝতে হবে কিন্তু বেতনভুক্ত, ধরো আমি কয়েকটা দেখো দেখাচ্ছি এখানে, ধরো এই যে ব্যক্তিটার নাম এটা হচ্ছে ধরো কর্মচারী, এটার নাম হচ্ছে কি ভাই, আমি দুইটা তুলনা করে দেখা দিচ্ছি। ঠিক আছে, দেখো কর্মচারী, ঠিক আছে ভাইয়া। এরপরে এই যে ব্যক্তিটা, দ্বিতীয় যে ব্যক্তিটা এটা হচ্ছে ধরো ব্যবস্থাপক, এটা হচ্ছে ধরো ভাইয়া ব্যবস্থাপক। হ্যাঁ, ব্যবস্থাপক, এই দুইটা জিনিস বুঝো। দেখো এই দুইজনেই ব্যবস্থাপক এবং কর্মচারী, ব্যবস্থাপক এবং কর্মচারী দুইজনে অভ্যন্তরীণ সদস্য। এখন কথা হচ্ছে বেতনভুক্ত হবে মানে তারা কি আসলে বেতন পায় কিনা, দেখো কর্মচারীও বেতন পাই ভাইয়া, ব্যবস্থাপকও বেতন পাই, তাহলে কি দুইজনই কি আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী? আসলে দেখো আরেকটু যাই আমরা, দেখো সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা প্রয়োগ, দেখো ভাইয়া আগে দেখবো যে আমরা ব্যবসায়ের অভ্যন্তরীণ সদস্য হতে হবে। ঠিক আছে, এরপরে দেখো বেতনভুক্ত হতে হবে, যে ব্যক্তিটা অভ্যন্তরীণ সদস্য থাকবে তাকে অবশ্যই বেতন পেতে হবে, বেতন ছাড়া মানে মাসিক, আমরা মজুরি আর বেতন তো বুঝি তাই না ভাইয়া, মজুরি হচ্ছে ধরো সাপ্তাহিক দেওয়া হয়, দৈনিক দেওয়া হয়, আর বেতন হচ্ছে কি মাসিক ভিত্তিতে দেওয়া হয়। তাহলে এই মাসিক ভিত্তিতে বেতনের সাথে সে জড়িত আছে কিনা সেটা জানতে হবে। এরপরে দেখো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রয়োগ, তুমি এটা মনে রাখবা মোস্ট পাওয়ারফুল টপিকস। ঠিক আছে, তিনটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, যে বা যারাই সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা প্রয়োগ করতে পারবে তাদেরকে আমরা কি বলি ভাইয়া, অভ্যন্তরীণ ব্যবহারকারী। অর্থাৎ দেখো এখানে একটা জিনিস দেখো, এই যে কর্মচারী ব্যক্তিটা, এখন তুমি বলতে পারো যে ভাইয়া কর্মচারীও ভিতরে কাজ করে, ব্যবস্থাপকও ভিতরে কাজ করে। হ্যাঁ, আমি সেটাই বলেছি যে দুজনে ভিতরে কাজ করে এবং দুজনে বেতন পাচ্ছে, এটাও যেমন ঠিক। এইখানে দেখো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রয়োগ, দেখো এই যে ব্যবস্থাপক যে আছে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রয়োগ করতে পারে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রয়োগ করতে পারে। আর এই যে কর্মচারী, ধরো এই কর্মচারীটা একজন হচ্ছে দারোয়ান, তো এই দারোয়ান ব্যবসা প্রতিষ্ঠানের কোনো কিছু সিদ্ধান্ত যদি আসে, সিদ্ধান্ত গ্রহণ যদি করতে চায়, তাহলে সে কি কোনো কিছু বলতে পারবে যে আমি চাচ্ছি যে এবার বিক্রয় এতটুকু বাড়াবেন, এতটুকু কষ্ট কমাবেন? এই দারোয়ানের কথা কেউ কি শুনবে? এই যে কর্মচারীর কথা কেউ শুনবে না। অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের যারা উপর লেভেলের কর্মকর্তা আছে তারা কেউ শুনবে না। তো এটাই বলি, দেখো সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা প্রয়োগ থাকতে হবে, যাদের সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা প্রয়োগ থাকবে তারাই অভ্যন্তরীণ ব্যবহারকারী, যারা থাকবে না, সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা প্রয়োগের অধিকার থাকবে না, তারা হচ্ছে বহিষ্ঠ ব্যবহারকারী। তাহলে ভাই আমরা কর্মচারী কি ধরবো, তারা বহিষ্ঠ ব্যবহারকারী। কেন? কারণ তারা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা প্রয়োগ করতে পারে না। অপরদিকে দেখো ব্যবস্থাপক, এই ব্যবস্থাপক হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো এখন যদি বলো যে ভাইয়া এত কিছু তিনটা টপিকস আমি কিভাবে মনে রাখবো, আমার এটা কেমন জানি মনে হচ্ছে, ভাইয়া তুমি ওইটাও মনে রাখবা না, তুমি এই জিনিসটা রাখো, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রয়োগ করতে পারলে তাকে আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী বলবো, আর যদি সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতায় প্রয়োগের অধিকার না থাকে তাহলে সেটাকে আমরা বহিষ্ঠ ব্যবহারকারী বলবো। ঠিক আছে ভাইয়া, এই তিনটা টপিক যদি তোমরা পারো একটু খাতায় নোট করে নিতে পারো। হ্যাঁ, আমরা আচ্ছা দেখো এরপরে যাই, আমরা আবারও শুরু করি। এখানে দেখো, হ্যাঁ এই যে দেখো ভাইয়া এখানে অনেক কিছু আছে, আমি একটু দেখাই দিচ্ছি জাস্ট। দেখো তোমরা যারা দেখো এই যে আমি এতক্ষণ বুঝাইলাম যে সুমন ভাই কি বুঝাইলো, সব মাথার উপর দিয়ে গুলো কিছুই বুঝলাম না ভাইয়া, তোমরা আমার কথা আরেকটা জিনিস মনে রাখো, তুমি যে কোনো এক পাশ মুখস্থ রাখো, এক পাশ দরকার নাই, এক পাশ মুখস্থ রাখো, এক পাশ দরকার নাই। কেউ যদি না বুঝে পড়তে চাও, হিসাব বিজ্ঞান যদি না বুঝে পড়তে চাও, তাহলে তুমি এটা এইভাবেই মনে রাখতে পারো। তাহলে দেখো কি হবে, এখানে দেখো আমি কয়েকটা জিনিস দেখো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো তো
তুমি একটা জিনিস দেখো, এই যে ব্যবস্থাপনা পরিচালক, হ্যাঁ ব্যবস্থাপনা পরিচালক, আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখো ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক, অর্থ পরিচালকগণ, অন্যান্য পরিচালকগণ, প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক, ভান্ডার ব্যবস্থাপক, সুপারভাইজার, পরিদর্শকগণ, কোম্পানির কর্মকর্তাগণ, কোষাধ্যক্ষ, প্রধান হিসাবরক্ষক, এই যে এতটুক ভাইয়া, এই যে এগুলা এগুলা সবাই হচ্ছে কোম্পানির ব্যবস্থাপক, অর্থাৎ উপর লেভেলের কর্মকর্তা। এগুলো যে সবাই হচ্ছে উপর লেভেলের কর্মকর্তা, ঠিক আছে ভাইয়া। এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এক মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের যারা মালিক থাকবে, সেই মালিক হচ্ছে সেই শুধুমাত্র একমাত্র মালিক যে কিনা অভ্যন্তরীণ হবে। কি হবে? অভ্যন্তরীণ, ঠিক আছে এ ভাইয়া অভ্যন্তরীণ। এখন দেখো এই এই জায়গাটা একটু বুঝো, যে ভাইয়া বলে এটা মুখস্থ করে, যারা মুখস্থ করবা তারা জীবনে চান্স পাবা না, ভালো করতে পারবা না। তো এই জায়গাটা বুঝো, এক মালিকানা ব্যবসায়ী, দেখো আমি কি বলেছি এখানে ভাইয়া, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যে মালিক আছে সেই শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবহারকারী, ঠিক আছে। আর এখন দেখো যদি থাকে, দেখো এখানে তুমি একটা জিনিস দেখো, এই যে বর্তমান বিনিয়োগকারী, আচ্ছা কি এখানে দেখো বর্তমান বিনিয়োগকারী কারা? যারা বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান আছে, এক মালিকানা ব্যবসা ছাড়া অন্যান্য যে ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকগণ যারা থাকবে তারা কখনো অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে না। আমার কথা বুঝতে পেরেছো? আমি আবারও বলি, এক মালিকানা ব্যবসায়ের মালিক ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, যেমন ধরো তোমার যদি বলে আমি অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী কোম্পানি, সমবায় ব্যবসায়, রাষ্ট্রীয় ব্যবসায়, যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই ব্যবসা প্রতিষ্ঠানে যারা মালিক তারা কখনো অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে না, তারা হবে কি বহিষ্ঠ ব্যবহারকারী। যেমন ধরো এই যে শেয়ার হোল্ডার মালিকগণ, তোমার একটা কোম্পানি, তুমি শেয়ার কিনছো, হ্যাঁ তুমি সবকিছু করতে পারবে, কিন্তু তারা বহিষ্ঠ ব্যবহারকারী হবে, ঠিক আছে ভাই, এটা মনে রাখবা। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, সেটা এখানে নাই অবশ্যই। আচ্ছা আমি লিখে দিচ্ছি, দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে লেখা আছে দেখো আন্তঃনিরীক্ষক। তুমি ভাইয়া এই জায়গাটা মনে রাখো, আমি যেগুলো তোমাদের একটু কনফিউশন হবে, যেটা পারবা না, এগুলো আমি একটু বলে দিচ্ছি। দেখো এখানে তারা আন্তঃনিরীক্ষকের কাজ করে এবং বহিষ্ঠ নিরীক্ষকেরও কাজটা করে। তো দেখো এখানে বিষয়টা হচ্ছে দুই ধরনের, হ্যাঁ আন্তঃনিরীক্ষক আর এই নিরীক্ষকগণের মধ্যে পার্থক্যটা একটু বুঝো ভাই, এইগুলো কোয়েকশন চলে আসলে একদম ভুল করবা, ঠিক আছে। আমি একটু আলোচনা করে দিচ্ছি, দেখো উপরের দিকে যায়, এই উপরে জায়গা আছে, আমি এখানে লিখে দিচ্ছি। দেখো ধরো এই যেটা ব্যবসায় প্রতিষ্ঠান, হ্যাঁ এটা হচ্ছে আমার ব্যবসায় প্রতিষ্ঠান, এটা হচ্ছে আমার ব্যবসায় প্রতিষ্ঠান। এই ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে আমি যদি নিজ দায়িত্বে, ধরো আমার এই ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা হবে না, অর্থাৎ দেখো বিশদ আয় বিবরণী তৈরি করি, ভাইয়া দেখো বিশদ আয় বিবরণী এবং অন্যান্য যে আর্থিক অবস্থা বিবরণী যেগুলো তৈরি করা হয়, সেগুলো অর্থাৎ আমার এই ব্যবসায় প্রতিষ্ঠানের যে কর্মচারী আছে, যে উপর লেভেলের যারা ম্যানেজার বা ব্যবস্থাপক আছে, এই যে ব্যক্তিগুলা, অর্থাৎ এই ব্যক্তিগুলা কি আমার স্বচ্ছভাবে অর্থাৎ সঠিকভাবে এই বিশদ আয় বিবরণী তারা করেছে কিনা, বা এখান থেকে কোনো টাকা তারা নিঃস্বার্থে ব্যবহার করেছে কিনা, বা কোনো সম্পদ নিঃস্বার্থে ব্যবহার করেছে কিনা, সেটাকে আমি যাচাই বাছাই করার জন্য কি করব, আমি আন্তঃনিরীক্ষক নিয়োগ দিব। দেখো ভাইয়া আন্তঃনিরীক্ষক নিয়োগ দিব, অর্থাৎ এই আন্তঃনিরীক্ষক নিয়োগটা কে দেয়? ব্যবসায় প্রতিষ্ঠান নিজের থেকে দেয়, অর্থাৎ তারা বেতনভোগী, তারা ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরে কাজ করে, অর্থাৎ বছরে যে বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এই যে ব্যবস্থাপকরা করে, এই ব্যবস্থাপক সঠিকভাবে করেছে কিনা সেগুলোকে যাচাই বাছাই করার জন্য কোম্পানির মালিক কি করছে? আন্তঃনিরীক্ষক নিয়োগ দিচ্ছে। এবং এরা মনে রাখবা বছরের পর বছর ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত থাকে, তারা এইসবে তদারকি করে, এই জন্য তারা অভ্যন্তরীণ নিরীক্ষক। এখন আসো, যদি শুধুমাত্র নিরীক্ষকগণ লেখা থাকে, এই যে দেখো ভাইয়া অনেক সময় লেখা থাকবে কি নিরীক্ষকগণ, দেখো যদি প্রশ্নে লেখা থাকে যে নিরীক্ষকগণ এটা কোন ধরনের ব্যবহারকারী, তুমি মনে রাখবা এই যে তুমি বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী যে করো, তোমার এই যে ব্যবসা প্রতিষ্ঠানটা রান করতেছো, তোমার সরকারকে কি দিতে হয় ভাইয়া? আয়কর দিতে হয় না? আয়কর দিতে হয়। এখন আমি অনেক কিছু লিখতেছি না, মুখে মুখে বলে দিচ্ছি, দেখো আয়কর দিতে হয়। আমার সরকারকে কি দিব ভাই? আমি সরকারকে আমার কি দিতে হবে? আয়কর দিতে হবে। এখন তুমি একটা জিনিস বুঝো, যে তোমার যে ব্যবসায় প্রতিষ্ঠান, ধরো আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম ধরো যে কোনো একটা তারেক্স কোচিং সেন্টার, হ্যাঁ ধরো আমাদের কোচিং সেন্টার তারেক্স কোচিং সেন্টার, বা এইটা নাম ধরো তারেক্স কোচিং সেন্টার। এখন এইখানে যে নামটা যেটা বললাম, ধরো এই নামটা, ধরো এখন এই যে ব্যক্তি, ধরো এই ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতি বছর
তারা সরকার জানে যে এই প্রতিষ্ঠান অনেক লক্ষ লক্ষ টাকা লেনদেন করে, অনেক বড় বিজনেস একটা রান করে, অথচ তারা এই যে বিশদ বিবরণীতে তারা প্রত্যেক বছর ক্ষতি দেখাচ্ছে। ধরো প্রথম বছর তারা 10,000 টাকা লাভ দেখিয়েছে 2021 সালে, এবং 2022 সালে, এরপরে 2023 সালে ধরো ক্ষতি দেখাইছে আরো ধরো 20,000 টাকা করে। তখন এই যে ক্ষতি দেখাবে 20,000 টাকা, তখন তারা করবে কি, সরকার বলবে যে এই এত বড় একটা কোম্পানি, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, সে আমাকে ঠিক মতো আয়কর দিচ্ছে না কেন, এটার গন্ডগোলটা কোথায়? অর্থাৎ সে কি আসলেই লস, ক্ষতি মানে ক্ষতিপ্রাপ্ত, নাকি আসলে তারা নিজেরা কারচুপি করেছে, অর্থাৎ বিশদায় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। তখন সরকার কি করবে, কিছু নিরীক্ষকগণ পাঠাবে, সরকারের পক্ষে কিছু নিরীক্ষকগণ কাজ করে, সিএ যারা কমপ্লিট করে তাদেরকে সরকার নিজ হাতে রাখে, তাদেরকে বেতনভোগী করে রাখে। অর্থাৎ এই নিরীক্ষকগণকে পাঠাবে তখন যখন আমি অনেকগুলা ক্ষতি দেখাবো, যেমন ব্যবসা প্রতিষ্ঠানে লাভ হচ্ছে না, লস হচ্ছে, মানে লস অনেক কোম্পানি দেখায়, কেন দেখে জানো? যাতে সরকারকে ট্যাক্স দিতে না হয়, লস হলে তো ট্যাক্স দিতে হবে না। তখন কি করবে, এই নিরীক্ষকগুলো আসবে ব্যবসায় প্রতিষ্ঠানে, এসে তোমার এই বিশদায় বিবরণীগুলোকে যাচাই বাছাই করবে, অর্থাৎ এটা জিনিস তুমি বুঝো, আন্তঃনিরীক্ষক মালিক নিয়োগ করে ব্যবসায় প্রতিষ্ঠানে, আর এই নিরীক্ষকগুলা কার পক্ষ থেকে আসে, অর্থাৎ এরাকে তাদেরকে সরকার পাঠায়। এই জন্য এটা হচ্ছে বহিষ্ঠ ব্যবহারকারী, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। ঠিক আছে ভাই, যদি নিরীক্ষকগণ লেখা থাকে আমরা সেটা আনসার করব বহিষ্ঠ ব্যবহারকারী, আর যদি আন্তঃনিরীক্ষক লেখা থাকে সেটা হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আচ্ছা, এখন এরপরে যাই ভাই। হ্যাঁ, এইটা একটু তোমরা বাসায় পড়বা। দেখো আমি তোমাদের বলে দিই, এইগুলো দেখো, এগুলো এত কিছু না। হ্যাঁ, এখানে এত কিছু না। দেখো তোমাদেরকে আমি বলি, এখানে দেখো একটা জিনিস দেখো, এই যে পরিচালকগণ, ব্যবস্থাপক, হ্যাঁ, প্রধান নির্বাহী কর্মকর্তাকে যেটা আমরা সিও বলি, হ্যাঁ, চিফ এক্সিকিউটিভ অফিসার, এই যে ব্যবস্থাপক যতগুলো লেখা আছে ভাইয়া, যতগুলো লেখা আছে, ঠিক আছে, কর্মকর্তাগণ বা ব্যবস্থাপক যতগুলো লেখা আছে সবগুলো হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর এইগুলো একটু পড়ে নিবা, এগুলো জাস্ট একটু পরে একটু মনে রাখে নিবা। হ্যাঁ, আজকে অনেক কিছু টপিকস আছে, সেগুলো আমরা পড়বো। তো আমরা একটু যাই বহিষ্ঠ ব্যবহারকারীর দিকে যাই ভাইয়া। সম্ভাব্য বিনিয়োগকারী, ধরো কোনো একজন তোমার চাচাতো ভাই, সে বলেছে যে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে সে কিছু টাকা বিনিয়োগ করবে, এখনো করে নাই বা বিনিয়োগ করলো, সেটাকে আমরা কি বলবো, বহিষ্ঠ ব্যবহারকারী। ব্যাংক কি তোমার ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে কাজ করে, সে তার নিজের স্বার্থে কাজ করবে। সরবরাহকারীগণ কারা, যারা তোমার ব্যবসায় তুমি যার কাছ থেকে বাকিতে প্রোডাক্ট ক্রয় করে নিয়ে আসো, ঠিক আছে। ক্রেতাগণ বা দেনাদারগণ, তারা হচ্ছে কি ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে। এরপর হচ্ছে সম্ভাব্য ক্রেতা যারা আছে, বা কর কর্তৃপক্ষ কারা, কর কর্তৃপক্ষ হচ্ছে ওই যে আমরা এটা মনে রাখবো একটা, হ্যাঁ, এনবিআর একটা সংস্থা যেটা কর আদায় করে, ন্যাশনাল বোর্ড রেভিনিউ সম্ভবত হবে, এটা মনে পড়তেছে না সঠিকটা। তো এনবিআর, এটাকে বলি আমরা এনবিআর, এটা হচ্ছে সরকারের একটা প্রতিষ্ঠান যারা কর আদায় করে। হ্যাঁ, এরপর হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ে কাজ করবে, ওরা এখানে তদারকি করবে কেন? যদি কোনো কারণে তদারকি করে তাহলে সেটা হবে কি, বহিষ্ঠ ব্যবহারকারী। অনেক সময় হয় না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কি কেন এটাকে তদারকি করবে, অর্থাৎ এমনও হতে পারে যে এই ব্যক্তিটা চাচ্ছে যে আমি তোমার ব্যবসায় প্রতিষ্ঠান যেটা আছে সেখানে তোমার ইনভেস্ট করবে, শেয়ার কিনবে, তাহলে সে কি করবে, অবশ্যই তোমার এই বিশদায় বিবরণী যেগুলো থাকবে, আর্থিক অবস্থা বিবরণী যেগুলো থাকবে, সেগুলো সে যাচাই বাছাই করবে। যদি ভালো পায় তাহলে তারা কি করবে, ইনভেস্ট করবে, আর না হলে ইনভেস্ট করবে না। ঠিক আছে ভাইয়া, তাহলে এগুলো একটু বাসায় একটু ভালো করে পড়ে নিবা। হ্যাঁ, আচ্ছা, মালিক, এখানে একজন প্রশ্ন করছে যে মালিক কোন ধরনের ব্যবহারকারী। এখন তুমি এই যে জায়গাটা শুনো, আমার কথাটা শুনো ভাইয়া, মালিক কোন ধরনের ব্যবহারকারী, এই জায়গাটা হচ্ছে যেটা বিষয়টা দেখো, আমি তোমাদের বলে দিলাম যে শুধুমাত্র এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যে মালিক থাকবে, এটার মালিককে একজন না ভাইয়া, এই মালিকটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর এটা বাদে অন্যান্য যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, যৌথ মূলধনী কোম্পানি, যারা শেয়ার হোল্ডার থাকে, এরপরে যে সমবায় ব্যবসা, রাষ্ট্রীয় ব্যবসা, যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এক মালিকানা ছাড়া, সবগুলোকে আমরা ওই বহিষ্ঠ ব্যবহারকারী বলবো। ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে আমরা যাই, নেক্সটে যাই। হ্যাঁ, দেখো এইখানে দেখো তো ভাই কি আছে, এইগুলো হচ্ছে তোমরা জানো সবাই। হ্যাঁ, এগুলো জানো, জাস্ট আমি একটু বলে দিচ্ছি। দেখো এখানে কয়েকটা জিনিস এরপরও তোমরা গুলাই ফেলবা, এগুলো একটু দেখো। হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ এবং কাজ, লেনদেন চিহ্নিতকরণ। দেখো হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ বা কাজ, হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে তিনটা। কয়টা ভাইয়া? তিনটা। একটা হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ। হ্যাঁ, লেনদেন, এটা মনে রাখো, লেনদেন চিহ্নিতকরণ। এরপর হচ্ছে লেনদেনকে লিপিবদ্ধকরণ। হ্যাঁ, লিপিবদ্ধকরণ।
আর 3 নম্বর হচ্ছে তথ্য সরবরাহ করা, তথ্য সরবরাহ করা, তথ্য সরবরাহ করা, সরবরাহ করা, তথ্য সরবরাহ করা। ঠিক আছে, লেনদেন চিহ্নিতকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, আরেকটা হচ্ছে কি তথ্য সরবরাহ করা। অর্থাৎ প্রথমে দেখবে যেটা লেনদেন কিনা, যদি লেনদেন হয় লিপিবদ্ধকরণ, ওই যে খতিয়ানে বা জাবেদায় লিখে ফেলবে। এরপরে ওইখান থেকে আমরা ব্যালেন্স শিট বা বিশদায়নী আর্থিক অবস্থা বিবরণী তৈরি করে কি করব, তথ্যটা সরবরাহ করব কাদের কাছে, অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বহিষ্ঠ ব্যবহারকারীর কাছে আমরা কি করব, তথ্যটা সরবরাহ করব। এই তিনটা টপিক একটু মনে রাখো। হ্যাঁ, এরপরে দেখো কি বলছে, হিসাব বিজ্ঞানের শেষ কাজ কি, এই যে হিসাব তথ্যের ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করে। এই যে আমি যেটা লিখে দিছি, তথ্য সরবরাহ করা কাদের কাছে, যারা তথ্যগুলো ব্যবহার করতে চায় তাদের কাছে। আচ্ছা, এরপরে দেখো হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি। প্রাথমিক উদ্দেশ্য দেখো, প্রথম কাজ হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ, আবার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ। এই দুইটা মনে রাখবা, এই দুইটা কিন্তু সেম, এই যে এইটা আর এইটা ইকুয়েশনটা, হ্যাঁ এই দুইটা হচ্ছে সেম। এরপরে যাও হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি। মূল উদ্দেশ্য, হিসাব বিজ্ঞান মানে ধরো আমি বলি আয় ব্যয় সব হিসাব করব, হিসাব করে আমি এটা যে জানতে চাই আমার ব্যবসায় প্রতিষ্ঠানের আয় ব্যয় কত হয়েছে, আমি তাদেরকে ইনফরমেশন গুলো দিয়ে দিব। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তাহলে এখানে কি দেখো, হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারীর নিকট তথ্যটাকে সরবরাহ করবা। হ্যাঁ, আর এখানে দেখো হিসাব বিজ্ঞানের মূল ইনপুট লেনদেন। লেনদেন না থাকলে তো আমরা করতেই পারবো না। লেনদেন কোনগুলা ভাইয়া, বাকিতে ক্রয়, পণ্য ক্রয়, অর্থাৎ দেখবা জাবাদা করার সময় অনেক সময় দেখবা যে যে ঘটনাগুলো লেখা থাকে তারিখ অনুযায়ী, সেগুলাই লেনদেন। হ্যাঁ, এরপরে যায় আউটপুট কি, আর্থিক প্রতিবেদন সমূহ, অর্থাৎ লেনদেন দিবা, লেনদেন থেকে আমরা কি পাবো, আউটপুট পাবো। লেনদেন হচ্ছে যদি ইনপুট হয় আমরা আউটপুট পাবো। আউটপুট কোনগুলা ভাইয়া, কেউ কি বলতে পারবা আউটপুট কোনগুলা? দেখো আমি বলে দিই, আউটপুট হচ্ছে বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, অর্থাৎ যতগুলা আর্থিক অবস্থা বিবরণী করা হয় সবগুলাকে আমরা কি বলি, আউটপুট। আর ইনপুট হচ্ছে লেনদেন। আর এখানে দেখো কি বলছে, হিসাব বিজ্ঞানের মূল উপাদান কি, লেনদেন। হ্যাঁ, এটা হচ্ছে মূল উপাদান লেনদেন, মূল ইনপুট হচ্ছে লেনদেন। আর মূল ভিত্তি হচ্ছে দ্রুতপা দাখিলা পদ্ধতি। অর্থাৎ দ্রুতপা দাখিলা পদ্ধতি তো আমরা জানি, যেখানে কি থাকবে, দুইটা পক্ষ জড়িত থাকবে, দুইটা পক্ষ জড়িত থাকবে। ঠিক আছে, দুইটা পক্ষ, অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, অপর পক্ষ সুবিধা প্রদান করবে, একজন দিবে একজন নিবে। এটাই আমরা সাধারণত একটু মনে রাখি, তাহলেই চলবে। হ্যাঁ, এখন আমরা যাই নেক্সটে যাই। দেখো এখানে কি বলছে, দেখো তো, হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। ঐচ্ছিক ধাপ দেখো, এই লেখাটা হয়তো তোমরা একটু বুঝতে পারতেছো না, এটা একটু মনে করো যে হালকা লেখাটা, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে না। দেখো হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, এটা ঐচ্ছিক, শুনো মনে রাখো, এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় যদিও আসে না, খুব একটা কম আসে, তবুও আসার সম্ভাবনা আছে। যদি প্রশ্ন বেশি সহজ করে তখন এই দুটো কোয়েকশন দিবে। তুমি মনে রাখবা, কার্যপত্র আর বিপরীত দাখিলা। ঐচ্ছিক মানে বুঝো ভাইয়া, যেমন ধরো আমার কাছে আমি বলি, এই রাতের খাবারের মধ্যে রুটি আছে আর ভাত আছে, রুটি আছে আর ভাত আছে, আমি চাইলে ভাত খাইতে পারি অথবা রুটি খাইতে পারি। ধরো আমি ভাত খাবো, রুটিটা খাইতে, ভাত আমার নিত্য দিনের খাবার, এটা আমি খাবোই। এখন রুটি চাইলেও খাইতে পারি, না চাইলেও খাইতে পারি, অর্থাৎ তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। ওই রুটি হচ্ছে ধরো আমার ঐচ্ছিক, ওই রুটি হচ্ছে ঐচ্ছিক, তুমি চাইলে করতে পারো বা খাইতে পারো, বা না চাইলেও বাদ দিতে পারো। এরকম হচ্ছে কার্যপত্র এবং বিপরীত দাখিল। এটা কোম্পানি চাইলে হিসাবগুলো সংরক্ষণ করতে পারে, আবার তার এটা বাদও দিতে পারে। কোনো বাধ্যবাধকতা নাই যে তোমার কার্যপত্র এবং বিপরীত দাখিলা করাই লাগবে, না করলেও চলবে। ঠিক আছে, দেখো এরপরে দেখো হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ, ভুল সংশোধনী দাখিলা, জাবেদাভুক্তকরণ ও স্থানান্তরকরণ। এটা একটু মনে রাখবো। ভুল সংশোধনী জাবেদা বলতে বুঝো ভাইয়া, যেমন ধরো তুমি পণ্য ক্রয় করেছো 10,000 টাকা, ভুলে জাবেদা দিয়েছো পণ্য ক্রয় 2,000 টাকার জাবেদা, অর্থাৎ 10,000 টাকা না লিখে 2,000 টাকা লিখেছো। এই যে ভুল যে করেছো, এই ভুলটার জন্য তুমি যে ভুল সংশোধনী জাবেদা দিবা, সেই জাবেদার কথা এখানে বলা আছে। এরপরে দেখো ব্রিটিশ পদ্ধতিতে হিসাব চক্রের ধাপ, এটা দরকার নেই, এটা আমাদের দেশে আসবে না তেমন। এরপরে দেখো, এটা তো উপরে লেখা আছে, এটা লাগবে না, মানে এটা একটু পড়ে নিবা। দেখো এখানে আমিও এরপরও বলে দিচ্ছি, দেখো নাহলে বলবো যে ভাইয়া স্কিপ করে গেছে। উদ্দেশ্য হচ্ছে কি, হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করা। হ্যাঁ, এরপরে হচ্ছে উপাদান হচ্ছে লেনদেন, হিসাব বিজ্ঞানের উপাদান হচ্ছে লেনদেন, ভিত্তি হচ্ছে দ্রুতপা দাখিলা পদ্ধতি, আর আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। এখন তোমরা যদি বলে যে বিশদায় বিবরণী কি আমার আউটপুট নাকি ইনপুট, তুমি কি বলবা? ভাইয়া বিশদায় বিবরণী অবশ্যই কি, এটা আউটপুট। বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ পাওয়া বিবরণী, সবগুলা। অর্থাৎ এই আর্থিক বিবরণী বলতে শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণীকেই বোঝাচ্ছে না। হ্যাঁ, মনে রাখবা আর্থিক বিবরণী হচ্ছে আমাদের অনেকগুলো আছে। দেখো বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ পাওয়া বিবরণী, এই সবগুলাকে বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে যাই আমরা। এখানে দেখো, এই যে দেখো ভাইয়া, এখানে দেখো। আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পারতেছো? মানে এই লেখাটা আসলে বোঝা যাচ্ছে না, তাই না? আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ দেখো,
আমি নিজেও একটু ঝাপসা দেখছি। এখানে কি লেখা আছে দেখো, হিসাব বিজ্ঞানের ভিত্তি। হ্যাঁ, এটা একটু কালার কম্বিনেশনের কারণে তোমরা হয়তো বুঝতে পারতেছো না। হিসাব নিকাশের ভিত্তি, নিকাশের হিসাব নিকাশের ভিত্তি দুই প্রকার। কয় প্রকার ভাইয়া? দুই প্রকার, তাই না? দুই প্রকার। একটা হচ্ছে বকেয়া বা প্রাপ্য প্রদেয়। দেখো এখানে কি লেখা আছে একটা, দেখো এটা হচ্ছে কি বকেয়া বা প্রাপ্য প্রদেয় বা উপচিতি ভিত্তি। এটা মনে রাখবার নামটা। হ্যাঁ, এটা হচ্ছে গ্যাপ তোমার সমর্থন করে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি দেখো নগদান ভিত্তিক, যেটা ব্যাংক আইএফআরএস। অর্থাৎ এখানে মনে রাখবা সবচেয়ে বহুল প্রচলিত এবং জনপ্রিয় পদ্ধতি হচ্ছে আমাদের বকেয়া পদ্ধতি। আমরা নগদান ভিত্তিক কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বাংলাদেশে এই পদ্ধতি অনুসরণ করে না। তো আমরা এখন আসি এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখো। নগদান ভিত্তি বলে কি, যখন নগদের লেনদেন সংঘটিত হবে, নগদে লেনদেন, নগদ লেনদেন মানে নগদ লেনদেন, আমি লিখে দিই দেখো, নগদ লেনদেন অর্থাৎ নগদ লেনদেন। হ্যাঁ, আমাদের দেখো নগদান ভিত্তি বলতে বুঝবো কি আমরা, নগদ লেনদেন। আর বকেয়া বা এটা বলতে বুঝবো কি ভাই আমরা, নগদ। এটা নগদও হতে পারে অথবা বকেয়াও হতে পারে। হ্যাঁ, বকেয়াও হতে পারে। দেখো তার মানে ধরো আমি যদি বলি যে নগদে পণ্য ক্রয়, নগদে নগদ পণ্য ক্রয়। হ্যাঁ, দেখো নগদ পণ্য ক্রয় ধরো ধরো 1000 টাকা, নগদ পণ্য ক্রয় 1000 টাকা। এখন আরেকটা ধরো এন্ট্রি, এটা গেলে 2 নম্বরে লিখলাম বাকিতে পণ্য ক্রয় 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা। এখন দেখো তো ভাইয়া, আমি দুইটা এন্ট্রি লিখেছি। এখন তুমি এখানে দেখো যে শুধুমাত্র নগদান ভিত্তিতে আমাদের কোন হিসাবটা লিপিবদ্ধ হবে, শুধুমাত্র নগদান পদ্ধতিতে আমাদের এই হিসাবটা লিপিবদ্ধ হবে, এইটা হবে। হ্যাঁ, নগদে পণ্য ক্রয় অর্থাৎ নগদান ভিত্তি সেটাই বলে যে ব্যবসায় প্রতিষ্ঠানে সেই হিসাবগুলোই লিপিবদ্ধ হবে যেগুলো নগদে শুধুমাত্র লেনদেন হবে, যে লেনদেনগুলো শুধুমাত্র নগদে হবে। তাহলে আমরা যদি কোনো হিসাব করি এবং নগদান ভিত্তি যদি অনুসরণ করে যদি করি, তাহলে এই দুটা লেনদেনের মধ্যে শুধুমাত্র আমরা এই লেনদেনটাকে আমরা অ্যাকসেপ্ট করব, অর্থাৎ নগদ পণ্য ক্রয় এটা লিখবো। আর যদি বকেয়া বা প্রাপ্য পদ্ধতি ভিত্তি যদি আমরা অনুসরণ করি, তাহলে দেখো এখানে কি বলছি, নগদে যে লেনদেনটা ঘটবে সেটাও লিপিবদ্ধ হবে, বাকিতে বা বকেয়াতে, যেটা বকেয়া না লিখে আমি বাকিতে লিখে দিই। হ্যাঁ, এটা বেটার হয়। দেখো বাকিতে লেনদেন অর্থাৎ নগদে যে লেনদেনটা ঘটবে সেটাও আমরা লিপিবদ্ধ করব এবং বাকিতে যে লেনদেনটা ঘটবে সেটাও আমরা লিপিবদ্ধ করব। তাহলে নগদান ভিত্তিতে শুধুমাত্র এই হিসাবটা আসতেছে। আর আমরা এই পদ্ধতিতে যখন হিসাব করব তখন দেখো এই দুইটা পদ্ধতির টাকাই আমরা হিসাবে আনবো। তো তাহলে এটাই বোঝা যাচ্ছে যে আমরা কোন পদ্ধতি অনুসরণ করব। দেখো বকেয়া বা প্রাপ্য পদ্ধতি হিসাব পদ্ধতি, অর্থাৎ আমরা যদি কখনো কোনো হিসাব সংরক্ষণ করি তাহলে দুইটা ব্যক্তির মধ্যে আমরা কোন ব্যক্তি অনুসরণ করব, বকেয়া ব্যক্তিটা, অর্থাৎ নগদান ব্যক্তিটা অনুসরণ করব না। কেন করব না? কারণ নগদান ব্যক্তিতে সকল নগদ লেনদেনগুলো হিসাবভুক্ত হয়, বাকিতে লেনদেনগুলো লিপিবদ্ধ হয় না। আর বকেয়াতে সবগুলো আসে, অর্থাৎ নগদ বাকি সবগুলাই আসে। ঠিক আছে, একটা ব্যবসায় প্রতিষ্ঠানে যে শুধু নগদে লেনদেন ঘটবে সেটাও না, সেখানে বাকিতেও লেনদেন সংঘটিত হতে পারে। তো এটা মনে রাখবা, এই দুইটা পদ্ধতির মধ্যে সবচেয়ে বহুল জনপ্রিয় পদ্ধতি হচ্ছে বকেয়া বা প্রাপ্য পদ্ধতি হিসাব। অর্থাৎ যদি তোমার এখন একটা প্রশ্ন করে যে বাংলাদেশের হিসাব বিজ্ঞানের প্রেক্ষিতে কোন ব্যক্তিটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বা কোন ব্যক্তিটি ব্যবহারজনক, তাহলে তুমি কি লিখবা? বকেয়া বা প্রাপ্য পদ্ধতি বা উপচিতি ব্যক্তি হবে। ঠিক আছে, নগদান ব্যক্তি হবে না। এরপরে যাই আমরা। আচ্ছা, এরপরে দেখো এই যে এইখানে একটু ঝামেলা আছে। হ্যাঁ, আমি আজকে যেটা করাবো দেখো, এইখানে একটু দেখো, এটা একটু বড় করি এটা। হ্যাঁ, দেখো এখানে যেটা আছে দেখো, এইখানে দেখো কি বলছে, আমরা দুইটা পদ্ধতির হিসাব, দেখো হিসাবকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, হিসাবকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। এটা দেখো হিসাবটা সাধারণত দুইটা পদ্ধতিতে ভাগ করা হয়। একটা হচ্ছে দেখো, আমি একটু উপরে নিই, এটা জায়গা হচ্ছে না, এটা চেঞ্জ করি একটু। দেখো আমি এখানে লিখি, জায়গা হচ্ছে না। হ্যাঁ, দেখো হিসাবকে সাধারণত দুইটা পদ্ধতিতে ভাগ করা হয়। হ্যাঁ, দেখো আমি এটা একটু লিখে দিচ্ছি। দেখো হিসাবকে সাধারণত দুইটা পদ্ধতিতে ভাগ করা হয়। দেখো আমি একভাবে লিখে দিচ্ছি, একটা হচ্ছে সনাতন পদ্ধতি, সনাতন পদ্ধতিতে ভাগ করা হয়। আরেকটা হচ্ছে আধুনিক পদ্ধতি। ঠিক আছে, এখন এখানে দেখো সনাতন পদ্ধতিতে আমরা দুইটা ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব,
আরেকটা হচ্ছে ও ব্যক্তিবাচক হিসাব, ও ব্যক্তিবাচক হিসাব। আধুনিক হিসাব পদ্ধতিতে দেখো এটা কয়টা ভাগ, দেখো আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, প্রথমত হচ্ছে এটা 5 ভাগে মানে 5টা প্রকার। আধুনিক পদ্ধতিতে হিসাবকে আমরা 5 ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সম্পদ, দ্বিতীয় হচ্ছে দায়, আর তৃতীয় হচ্ছে সম্পদ, দায়, আয়, ব্যয়। আরেকটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব বা মূলধন লিখতে পারো। হ্যাঁ, মালিকানা সত্ত্ব। দেখো আধুনিক পদ্ধতিতে আমরা এই 5টা ভাগে বিভক্ত করতে পারি, সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। ঠিক আছে ভাইয়া, এটা। আর সনাতন পদ্ধতিতে তোমাদের এখান থেকে পরীক্ষায় আসবে না ভাইয়া, এখান থেকে পরীক্ষায় আসবে না, এটা তোমরা জানো সবাই, কিন্তু প্রশ্নটা আসবে এখান থেকে, এই যে সনাতন পদ্ধতি থেকে প্রশ্নটা আসবে। এখন এখান থেকে একটা জিনিস দেখো, আমি এখানে কি লিখছি দেখো, সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক এবং অব্যক্তিবাচক। তুমি একটা জিনিস মনে রাখো, এখানে ব্যক্তিবাচকের অনেকগুলো প্রকারভেদ আছে। ব্যক্তিবাচকের অনেকগুলো প্রকারভেদ আছে, অব্যক্তিবাচকেরও প্রকারভেদ আছে। তাহলে দেখো ব্যক্তিবাচক প্রকারভেদ গুলো কি কি দেখো। ব্যক্তিবাচক বলতে সাধারণত আমরা দুইজনকে বুঝবো। হ্যাঁ, একটা জিনিস দেখো, ব্যক্তিবাচক কাদেরকে বলা হবে, আমি এখানে জায়গা হবে কিনা দেখি, এরপরও লিখে দিচ্ছি। দেখো এখানে দেখো, ব্যক্তিবাচক হচ্ছে 2টা ভাগে বিভক্ত থাকবে। একটা হচ্ছে দেনাদার, আরেকটা হচ্ছে কি ভাইয়া, দেনাদার, আরেকটা কি পাওনাদার। এইটা হচ্ছে আমরা ব্যক্তিবাচক। ঠিক আছে, দেনাদার আর হচ্ছে কি পাওনাদারকে আমরা ব্যক্তিবাচক বলবো। আর অব্যক্তিবাচক বলতে কি বোঝাচ্ছে দেখো, অব্যক্তিবাচক বলতে সাধারণত আমরা দুইটা হিসাবকে বুঝবো। এখানে তো জায়গায় হচ্ছে না, আমি অপোজিট পাশে কোথাও লিখে দিব। দেখো অব্যক্তিবাচক হচ্ছে, আমি দুইটা এখানে লিখে দিচ্ছি, ধরো এই যে এই পাশে টান দিয়ে লিখে দিচ্ছি, তোমরা খাতা একটু নোট করবো, আমি আরো একটু বুঝাবো। দেখো এরপরে এখানে দেখো আমি কি লিখছি দেখো, সম্পদবাচক হিসাব বা সম্পত্তিবাচক হিসাব। হ্যাঁ, সম্পদ লিখি, সম্পদ। এরপরে হচ্ছে দেখো নামিক হিসাব। দেখো আমি আলাদা আলাদা করে বুঝিয়ে দেবো। দেখো ব্যক্তিবাচক হিসাব কোনগুলা, আমাদের ব্যক্তিবাচক হিসাব কোনগুলা, দেনাদার এবং পাওনাদারের মধ্যে যেগুলো আছে, অর্থাৎ রহিম যে নামগুলো আছে, দেনাদার মনে করো যে কি করে বাকিতে পণ্য ক্রয়, এরপরে বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হবে, আর বাকিতে পণ্য ক্রয় করলে দেনাদার, এই পাওনাদার, এইগুলাকে আমরা বলি ব্যক্তিবাচক হিসাব। আর অব্যক্তিবাচক হিসাব কোনগুলো হবে, অব্যক্তিবাচক হিসাব হবে সম্পদ, অর্থাৎ যতগুলা চলতি সম্পদ, বিনিয়োগ, দীর্ঘমেয়াদী সম্পদ, স্থায়ী সম্পদ যেগুলো আছে সবগুলো আমরা কি বলবো, অব্যক্তিবাচক। আরেকটা মনে রাখবে এখানে নামিক হিসাব। এই নামিক হিসাব বলতে আমরা কি বুঝি ভাইয়া, নামিক হিসাব বলতে সাধারণত আমরা বুঝি আয় এবং ব্যয় হিসাবকে। তো আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখি এখানে আমি একটু আলাদা পেজে যাই, দেখি আলাদা পেজে যেতে পারি কিনা। আমি আলাদা একটা পেজে যাচ্ছি, সেখানে লিখি, দেখি আসতেছে না। আচ্ছা দেখো এইখানে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু ভালো করে নোট করে নিও সবাই। হ্যাঁ, দেখো সনাতন পদ্ধতিটা, হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি, ওইখানে একটু দেখাইলাম। সনাতন পদ্ধতিতে আমরা 2টা ভাগে বিভক্ত করেছিলাম। একটা হচ্ছে আমরা ব্যক্তিবাচক, আর এখানে একটা যেটা হবে অব্যক্তিবাচক। এটা ব্যক্তিবাচক, এটা অব্যক্তিবাচক। হ্যাঁ, তাহলে ব্যক্তিবাচককে আমি সাধারণত 2টা ভাগে বিভক্ত করেছিলাম। একটা বলেছিলাম যে দেনাদার, আরেকটা কি পাওনাদার। হ্যাঁ, এটা মনে রাখো। আর অব্যক্তিবাচককে আমরা 2টা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সম্পদ, যতগুলো সম্পদ আছে সবগুলো অব্যক্তিবাচক হিসাব। আরেকটা হচ্ছে নামিক হিসাব, নামিক, এটা কি ভাইয়া, নামিক। হ্যাঁ, এই নামিক হিসাব আবার 2টা। দেখো নামিক হিসাব কোনগুলোকে বোঝায়, আয়, সকল আয় এবং ব্যয়, এইগুলোকে আমরা কি বলি, নামিক হিসাব বলি। ঠিক আছে, তাহলে দেখো ব্যক্তিবাচক হচ্ছে দেনাদার আর পাওনাদার, আর অব্যক্তিবাচক হচ্ছে সম্পদ এবং আয় ব্যয়। যতগুলো আয় ব্যয় আছে সবগুলাকে আমরা কি বলবো, অব্যক্তিবাচক হিসাব। এখন এখানে আরো কিছু জিনিস আমি লিখে দিচ্ছি। দেখো এই ব্যক্তিবাচক হিসাবের মধ্যে আমি বলে দিচ্ছি যে ব্যক্তিবাচক হিসাব কারা হবে, দেনাদার এবং পাওনাদার, এবং এই ব্যক্তিবাচক হিসাবের কয়েকটা প্রকারভেদ আছে। দেখো এখানে লিখে দিই, স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, স্বাভাবিক ব্যক্তিবাচক, স্বাভাবিক ব্যক্তিবাচক। আমি এখানে এক্সাম্পল দিয়ে লিখে দেবো কয়েকটা। দেখো
স্বাভাবিক ব্যক্তিবাচক হচ্ছে ধরো নাম, অর্থাৎ কোনো ব্যক্তির নাম। স্বাভাবিক ব্যক্তিবাচক বলতে কি বুঝবা? কোনো ব্যক্তির নাম, হ্যাঁ, কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তির নাম। যেমন ধরো আমি তোমার বলি, যেমন ধরো আমার নামে লিখে দিলাম সুমন, রহিম, এই যে দুই একটা নাম, এই কোনো ব্যক্তির নামকে আমরা স্বাভাবিক ব্যক্তিবাচক বলবো। এরপরে যাও কৃত্রিম ব্যক্তিবাচক। হ্যাঁ, এটা নোট করে নিবা সবাই, এটা কিন্তু আগে অনেকে জানো না। হ্যাঁ, এটা নোট করে নিতে পারো, এটা পরীক্ষায় থাকবে, এটা পরীক্ষায় থাকবে। কৃত্রিম ব্যক্তিবাচক, কৃত্রিম ব্যক্তিবাচক। হ্যাঁ, আমি এখানে একটু পার্ট করে নিই এটা। হ্যাঁ, এই যে কৃত্রিম ব্যক্তিবাচক হচ্ছে কি ব্যবসায় প্রতিষ্ঠানের নাম, ব্যবসায় প্রতিষ্ঠানের নাম, ব্যবসায় প্রতিষ্ঠানের নাম। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি নিজ নামে ব্যবসা পরিচালনা করে, ব্যবসায় প্রতিষ্ঠানের নাম থাকলে আমরা সেটাকে বলবো কি ভাইয়া? কৃত্রিম ব্যক্তিবাচক। যেমন ধরো আমি এখানে লিখছি যে, এখন যদি লিখি আমি সুমন এন্টারপ্রাইজ, ঠিক আছে, অথবা ধরো স্কার ফার্মাসিউটিক্যাল, স্কার নামটা বেশি বড় হয়ে যাচ্ছে তাই না? ধরো প্রাণ কোম্পানি, প্রাণ একটা কোম্পানি, আমরা জানি প্রাণের অনেক কিছুই খাই আমরা, প্রাণ কোম্পানি। তাহলে দেখো এই যে এগুলো নাম দিয়ে আছে, দেখো ব্যবসায় প্রতিষ্ঠানের নাম। আগে সুমনের ব্যক্তিগত নাম ছিল, যেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, আর যখন লিখলাম যে সুমন এন্টারপ্রাইজ, তখন এটা ব্যবসায় প্রতিষ্ঠানের নাম হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ব্যবসায় প্রতিষ্ঠান, আমরা কৃত্রিম ব্যক্তিবাচক বলবো। যেমন ধরো প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি, স্কার ফার্মাসিউটিক্যালস কোম্পানি। হ্যাঁ, তোমার যতগুলো কোম্পানি আছে সাধারণত কোম্পানির নামগুলো হবে কৃত্রিম ব্যক্তিবাচক। আর আরেকটা আছো, এখানে আরেকটা জিনিস আছে, সেটা আমি লিখে দিচ্ছি দেখো, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক। হ্যাঁ, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক মনে রাখবা, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক। হ্যাঁ, তো এই প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচকটা কি দেখো, এই প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচকটা হচ্ছে মনে রাখবা, এই যে যেমন ধরো আয় ব্যয়ের সাথে যখন অগ্রিম বা বকেয়া যুক্ত হবে, তখন সেটা হবে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। ঠিক আছে, তো এইগুলো তোমরা একটু পরে নোট করে নিবা, আমার জায়গা হচ্ছে না, আমি এটা সব মুছে আবার নতুন করে আমি এই প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাবটাকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা আমি একটু মুছে ফেলি। আচ্ছা, মুছতে যাচ্ছে না কেন, চেঞ্জ করি। দেখো প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচকটা, হ্যাঁ, প্রতিনিধিত্ব, দেখো প্রতিনিধিত্ব কারা? হ্যাঁ, প্রতিনিধিত্ব, আর এই লেখা তো আমি বুঝি না, তোমরা বুঝতেছো? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক, এটা কারা হবে দেখো আমি লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, এটা খুব ভালোভাবে নোট করবা, এটা কিন্তু পরীক্ষায় আসে। তোমার ওই যে সেকেন্ড টাইম যখন দিবা, দেখবা যে কোনো একটা ইউনিভার্সিটিতে পেয়ে গেছো। প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক এইগুলা, সেটা হচ্ছে দেখো, ধরো আয় ব্যয়ের সাথে, আয় এবং ব্যয়, আয় ব্যয়ের সাথে, আয় ব্যয়ের সাথে বকেয়া বা অগ্রিম যুক্ত থাকলে, সেটা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসেবে হবে। যেমন ধরো আমি একটা লিখে দিচ্ছি, ধরো অগ্রিম খরচ বা ধরো অগ্রিম ভাড়া, তোমার বললো যেটা কোন ধরনের হিসাব, অগ্রিম ভাড়া। হ্যাঁ, এটা অবশ্যই অব্যক্তিবাচক হিসাব হবে, কিন্তু তোমার যদি স্পেসিফিক করে যদি অপশনে দেওয়া থাকে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক, তখন তুমি এই ব্যক্তিবাচক হিসাবে যেটা দেখো, অব্যক্তিবাচক হবে না, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব হবে, অর্থাৎ অগ্রিম খরচ। আরেকটা যদি বলি, ধরো এখানে প্রাপ্য বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ কি ভাই? আমার আয় না? বিনিয়োগের সুদ হচ্ছে আমার আয়। যখন এটার সাথে যখন প্রাপ্য বা বকেয়া যুক্ত হবে, তখন সেটা হয়ে যাবে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। এখন আমরা এখানে চলে যাই। হ্যাঁ, দেখো এখানে চলে যায়, দেখো এই যে এখানে যে হিসাবগুলো আছে না, আমি সব বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, কোনটা ব্যক্তিবাচক, কোনটা অব্যক্তিবাচক,
এরপরে দায় সম্পদ এগুলো লিখে দিয়েছি, এগুলো একটু পড়ে নিবা। হ্যাঁ, এরপরে যাও, দেখো এটা সমস্যা করতেছে না। আচ্ছা, এরপরে যাও, দেখো হিসাবগুলোর যেটা আছে, দেখো এখানে ডেবিটদের ক্রেডিটদের, হ্যাঁ ডেবিটদের ক্রেডিটদের তোমরা এটা মনে রাখবা। দেখো ডেবিটদের এটা তোমরা জানো, অনেকেই জানো। দেখো আমি লিখে দিচ্ছি, সম্পদ, ব্যয় এবং উত্তোলন। উত্তোলন এগুলো যদি বাড়ে, হ্যাঁ দেখো এগুলো কি হবে, দেখো বাড়লে বাড়লে কি হবে ভাইয়া, ডেবিট হবে, আর কমলে কি হবে, কমলে ক্রেডিট। এই দুইটা তিনটা উপাদানের যদি বাড়ে তাহলে হবে ডেবিট, আর কমলে কি ক্রেডিট। এরপরে মনে রাখো আয়, দায়, এর সাথে একটা মনে রাখো যে মূলধন, এটা বিপরীত। অর্থাৎ বাড়লে হবে ক্রেডিট, আর কমলে হবে ডেবিট। এটা একটু মনে রাখো। হ্যাঁ, বাড়লে হবে ডেবিট, কমলে হবে ক্রেডিট, এটা একটু মনে রাখবা। এরপরে যাই আমরা, দেখো এখানে কি লেখা আছে, দেখো এরপরে দেখো এখানে লেখা আছে বিপরীত সম্পত্তি হিসাব। বিপরীত সম্পত্তি হিসাব দেখো কোনগুলা। অর্থাৎ তুমি একটা জিনিস মনে রাখবা, সম্পত্তিকে যদি কোনো একটা ব্যালেন্স বা কোনো একটা লেনদেন বা কোনো একটা এন্ট্রি যদি কমাই দেয়, টাকা যদি কমে যায়, অর্থাৎ যে লেনদেনগুলা বা যে উপাদানগুলা বা যে হিসাবগুলা সম্পদকে কমিয়ে দেবে বা কমিয়ে ফেলবে, সেগুলোকে আমরা বিপরীত সম্পত্তি হিসাব বলি। যেমন ধরো তোমাদেরকে আমি বলি, ধরো আমি এই ফোনটা ধরো আমি কিনেছিলাম ধরো 10,000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে ভাইয়া? 10,000 টাকা দিয়ে। হ্যাঁ, 10,000 টাকা দিয়ে কিনেছিলাম, 2019 সালে কিনেছিলাম, এখন হচ্ছে 2024। তো ধরো আমি এই যে এখানে প্রতি বছর ধরো আমি অবচয় ধরেছি 1,000 টাকা, প্রতি বছর অবচয় ধরেছি 1,000 টাকা। তো এরকম আমি 4টা বছর 1,000 টাকা করে জমিয়েছি টাকা। তাহলে এই যে টাকাটা আমি ফান্ডে ট্রান্সফার করি, যেখানে জমা রাখি, এই যে 1,000 টাকা করে 4 বছর জমা রেখেছি, তাহলে কত, 4,000 টাকা। ঠিক আছে, ধরো আমি 4 বছর ব্যবহার করেছি, 4 বছর ব্যবহার করেছি, আমার এখানে ফান্ডে জমা আছে কত, 4,000 টাকা। এটাকে আমরা বলি পুঞ্জীবিত অবচয় হিসাব। এটাকে বলি কি ভাই আমরা, পুঞ্জীবিত, এটাকে বলি পুঞ্জীবিত অবচয় হিসাব। হ্যাঁ, এটাকে বলি পুঞ্জীবিত অবচয় হিসাব। এখন তুমি একটা জিনিস মনে রাখো, এই যে আমি 2019 সালে যে 1,000 টাকা অবচয় মাইনাস করলাম, এইটাকে আমরা বলি অবচয়, এইটাকে বলি আমরা অবচয়। এবং এই যে টাকাটা আমি এখানে হিসাবে থেকে মাইনাস করব, এটা কি আমি আমার আত্মীয় স্বজন কাউকে দিব বা রহিম করিম কাউকে দিব না, এই টাকাটা হচ্ছে আমার নিজের কাছেই থাকবে। তাহলে আমি নিজের কাছে কোথায় রাখবো, আমার মানি ব্যাগে বা পার্সে রাখবো না, আমি সেটা কি করবো, একটা ফান্ডে ট্রান্সফার করব। এই যে ফান্ডে ট্রান্সফার করলাম, খরচ দেখায়, দেখো অবচয় হিসাব আমি খরচ দেখালাম কত, 1,000 টাকা। এটা হচ্ছে ডেবিট, অবচয় হিসাব ডেবিট। এবং পুঞ্জীবিত অবচয় হিসাব কি হবে, ক্রেডিট হবে। পুঞ্জীবিত অবচয় হিসাব কি হবে, ক্রেডিট। দেখো পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিটে আমার কত জমা হবে, 1,000 টাকা। এই যে পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট করা মানে তোমার এই যে ফান্ড একটা করে রাখছো, এইখানে তোমার 1,000 টাকা জমা দেওয়া। অর্থাৎ অবচয় মানে কি, তুমি জাস্ট তোমার নেট মুনাফা থেকে মাইনাস করে তুমি জাস্ট টাকাটা সরাচ্ছ, আর টাকাটা সরিয়ে তুমি তোমার পার্সে না রেখে তুমি একটা ফান্ডে ট্রান্সফার করছো। তাহলে এটা হচ্ছে আমার পুঞ্জীবিত অবচয় হিসাব। এখন তোমার আমারে যদি বলে যে তোমার সম্পদের ভ্যালু কত, আমার সম্পদের ভ্যালু কত, আমি বলবো যে 10,000 টাকা বলতে পারবো, কারণ আমি তো 4 বছর ব্যবহার করেছি। তাহলে 4 বছর ব্যবহার করার কারণে আমার টোটাল 4 বছর কত টাকা কমেছে, 4,000। এখন ধরো তোমার এই 4,000 টাকা মনে নাই যে তুমি কই বছর ব্যবহার করছো, তখন তুমি কি করবা, এই যে দেখো পুঞ্জীবিত অবচয় যেটা জমিয়ে রেখেছো, সেখানে টাকাটা একটু ধরো তালা খুলে তুমি একটু দেখলে যে কত টাকা জমা আছে, দেখলে যে 4,000 টাকা। তখন তুমি কয় বছর ব্যবহার করেছো, কি করেছো, সেটা দরকার নাই। তুমি জাস্ট এই পুঞ্জীবিত অবচয়টা এখানে মাইনাস করে দাও, থাকবে কত, 6,000 টাকা। এখন আমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি তো শুরুতে কিনেছিলে ফোনটা 10,000 টাকা দিয়ে, এখন তোমার ব্যালেন্স কত, তাহলে আমি বলবো যে ভাইয়া 6,000 টাকা। আমি এটা কিভাবে বলতে পারলাম ভাইয়া, আমি বলতে পারলাম আমার কয় বছর ব্যবহার করেছি সেটাও আমার মাথায় নাই। আমার একটা জিনিস মাথায় আছে যে আমি যতদিন ব্যবহার করেছি, আমি প্রত্যেকটা বছর 1,000 টাকা করে কি করেছি, আমি একটা ফান্ডে ট্রান্সফার করে রেখেছি। অর্থাৎ এটা হতে পারে কোনো মাটির ব্যাংক বা কোনো একটা ওয়ার্ড্রপের ড্রয়ার হতে পারে, সেখানে টাকাটা রেখেছি। অর্থাৎ ওইখানে আমি হিসাব করে দেখলাম যে 4,000 টাকা আমার জমা আছে। তাহলে এই 4,000 টাকা আমি মাইনাস করে দিলে আমার কত থাকবে, 6,000 টাকা। এই জন্য এখানে বলে পুঞ্জীবিত অবচয় হিসাব বা অবচয় সঞ্চিতি বিপরীত হিসাব। কেন বিপরীত হিসাব, কারণ এটা আমরা মাইনাস করে আমরা নিট সম্পত্তিটা বের করেছি। ঠিক আছে ভাইয়া, এইরকম ভাবে দেনাদারের ভবিষ্যৎ ব্যবস্থা, দেনাদারের প্রাপ্য বিলের ভাট্টা সঞ্চিতি, এগুলো সেম সিচুয়েশন। এগুলো দেনাদারকে কমাবে, এইগুলো কাকে কমাবে ভাইয়া, দেনাদারকে কমাবে। ঠিক আছে, এইগুলো একটু মনে রাখবা। হ্যাঁ, এরপরে যাই, এই যে এখানে দেখো বিপরীত হিসাবে এখানে আছে, দেখো ঋণপত্র বা বন্ডের ওভার বা ভাট্টা। দেখো বিপরীত দায়, দায় মানে বুঝো তো ভাইয়া, দায় মানে তো বুঝো। দেখো ঋণপত্র মানে তুমি কারো কাছে ঋণ নাও, তুমি একটা জিনিস মনে রাখবা, এই যে ঋণ,
এই যে ঋণ আর এই যে বন্ড, এই দুইটা সেম জিনিস, মনে রাখবা। ঋণপত্র আর বন্ড হচ্ছে দুইটাই সেম জিনিস। এখন তুমি একটা জিনিস দেখো, আমরা ওই যে ঋণ নেই না কারো কাছ থেকে, তো ধরো বন্ড জিনিসটা হচ্ছে এরকম, ধরো একটা এভাবে একটা সার্টিফিকেট, এখানে একটা সার্টিফিকেট ধরো 1 লক্ষ টাকা লেখা আছে। কত টাকা? 1 লক্ষ টাকা লেখা আছে। তো তুমি একজন ব্যক্তির কাছে গেছো, ওই ব্যক্তিকে বললা যে এটা এখন চলে 2025, আমি 2027 সালে আপনার থেকে নিব, এইটা এখন রাখেন আর আমাকে টাকা দেন। তো সে বলছে যে আমি এইখানেতে এটার দাম হচ্ছে 1 লক্ষ টাকা। তো তুমি বলছো যে আমাকে 90,000 টাকা দিয়ে দাও, 90,000 টাকা দিয়ে দাও, আর 10,000 টাকা দিতে হবে না। আমি যখন তোমার কাছ থেকে যখন এটা ফেরত নিব, এই সার্টিফিকেটটা যখন ফেরত নিব, তখন তোমাকে 1 লক্ষ টাকায় পেমেন্ট করব। তাহলে দেখো, এই যে 1 লক্ষ টাকার বন্ডটা তুমি 90,000 টাকায় তার কাছে বিক্রি করে দিছো, 90,000 টাকায় বিক্রি করে দিছো, অর্থাৎ ক্ষতি কত? 10,000 না? এই যে 10,000 টাকা যে কমে বিক্রি করে দিছো, সেটাকে বলি আমরা বন্ডের বা ঋণপত্রের অবহার। ঠিক আছে ভাইয়া? এটা এরপরে পাওনাদার বা পদ্মবিলের বার্তা সঞ্চিতি, এইগুলো হচ্ছে বিপরীত দায় হিসাব। হ্যাঁ, আর বিপরীত মালিকানা সত্ত্ব কি, বা বিপরীত মালিকানা সত্ত্ব হচ্ছে 3টা। দেখো, উত্তোলন হিসাব, তুমি মনে রাখো, উত্তোলন হিসাব, লভ্যাংশ, ট্রেজারি স্টক। এইখানে এইখানে একটু বুঝার আছে। দেখো, তুমি একটা জিনিস বুঝো, এখানে উত্তোলন করলে সাধারণত ধরো তোমার যদি 1 লক্ষ টাকা থাকে, 1 লক্ষ টাকা থাকে, উত্তোলন করলে তোমার এখানে কি করতে হবে? মাইনাস করে দিবা। ধরো 2,000 টাকা তুমি উত্তোলন করছো, মাইনাস। লভ্যাংশ প্রদান মানে কি? তুমি তোমার শেয়ার হোল্ডার যারা থাকে, কোম্পানির মালিক, তাদেরকে তুমি 1,000 টাকা লাভ দিচ্ছ, তাহলে এখান থেকে মাইনাস। এরপরে ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক বলতে কি সাধারণত বোঝাচ্ছে, ধরো তোমার কোম্পানিতে 100টা শেয়ার আছে। কয়টা শেয়ার? 100টা শেয়ার আছে। হ্যাঁ, এখন তুমি 100টা শেয়ারকে ধরো, 100টা শেয়ারকে, তাহলে 100টা শেয়ার আছে যখন, দেখো আমার কথাটা একটু বুঝো, এটা তোমরা অনেকে বুঝো না ট্রেজারি স্টকটা। দেখো, 100টা শেয়ার আছে তোমার কাছে, কয়টা? 100টা শেয়ার, প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করে, তাহলে টোটাল মূলধন কত ভাইয়া? 1,000। কত? 1,000। এখন তুমি ধরো এই 100টা শেয়ারকে তুমি 150টা শেয়ারে ভাগ করে দিলে, তাহলে 150টা শেয়ার ভাগ করেছো, বা 150টা না, ধরো 110টা শেয়ারে ভাগ করেছো। অর্থাৎ তুমি করলা কি, এই 100টা শেয়ারকে তুমি এখন কতটা শেয়ারে কনভার্ট করছো? 110 টাকা। কিন্তু তোমার মূলধন ওই 1,000 টাকায় আছে। তাহলে দেখো এখানে কি হয়েছে, মূলধন তোমার 1,000 টাকা আছে, কিন্তু দেখো শেয়ার প্রাইসটা কি হয়েছে, দেখো তো ভাইয়া। আগে যখন 100 টাকা ছিল, 100 টাকা যখন ছিল, তখন মানে 100টা শেয়ার ছিল, তখন প্রত্যেকটার দাম ছিল 10 টাকা করে, আর এখানে কত? 1,000 টাকা। এখন ঘটনা হচ্ছে, আমি 1,000 শেয়ারকে 110টা শেয়ারে কনভার্ট করে ফেলছি, তার হলে আমার এখানে 1,000 টাকায় মূলধন আছে। তাহলে আমার কি হচ্ছে? শেয়ার প্রতি দামটা কমে গেছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে, ধরো 9 টাকা করে হতে পারে, 9 টাকা করে হবে। আগে ছিল 10 টাকা করে, এখন 9 টাকা করে। অর্থাৎ এখানে এটাই বলছি, ট্রেজারি স্টক এটাই, যে তোমার আগে যে শেয়ারটা ছিল, সেই শেয়ার সংখ্যাটাকে বাড়াইছো, কিন্তু দামটা তুমি আগের মতো বাড়াও নাই। অর্থাৎ 10 টাকার দাম 10 টাকাই নাই, তোমার কি করছো? মূলধনটা সেম আছে, 1 লক্ষ টাকা, এই 10,000, 1,000 টাকা এখানে 1,000 টাকাই আছে। তাহলে তুমি কি করবা? এই 1,000কে আমি যদি নতুন শেয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমার দামটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ এটাই বলে উত্তোলন, লভ্যাংশ, ট্রেজারি স্টক, এই 3টে হচ্ছে আমরা মাইনাস করলে মালিকানা সত্ত্ব পাবো, মালিকানা সত্ত্ব পাবো। অর্থাৎ এই 3টা মাইনাস করতে হয়, এই জন্য আমরা বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব বলবো। আর বিপরীত হিসাব কি? বিপরীত আয় হিসাব বিক্রয় বার্তা, বিক্রয় ফেরত। আর বিপরীত ব্যয় হিসাব কি? ক্রয় বার্তা, ক্রয় ফেরত। এইগুলো একটু পরে পরে বারবার মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যাই, এখানে দেখো, এটা আমি বলে দিলাম ডেবিট ক্রেডিট কোনটা হবে। এখানে হচ্ছে হিসাব সমীকরণ। হ্যাঁ, আচ্ছা, এর আগে আমরা একটু প্রশ্ন কয়েকটা সলভ করে নিই। দেখো, আমরা অনেকক্ষণে আলোচনা করলাম, আমরা কয়েকটা কোয়েকশন সলভ করি আগে, এরপরে এগুলো পড়বো না। হ্যাঁ, এগুলো দেখো, এই যে দেখো তো, এটা দেখি কে বলতে পারো, বলো তো ভাইয়া। এটা কি হবে বলো তো ভাইয়া? অনুপার্জিত আয় কোন জাতীয় হিসাব? দেখি এটা কে বলতে পারো। আমার ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করেছো, তোমরাই বলতে পারবা। বলো, এটা 30 সেকেন্ড টাইম, দেখি কে বলতে পারো, আনসার বলো খুব দ্রুত। বলো আনসার, পারবা না কেউ? আমি তো একটু আগে বলে দিলাম তোমাদেরকে কি হবে। হ্যাঁ, বলো এটা আনসার বলো। কি পারবা না এটা? দেখো আমি বলে দিছি, দেখো, আয় এবং ব্যয়, আয় এবং কি ভাইয়া? ব্যয়, এইগুলোর সাথে যখন বকেয়া বা অগ্রিম যুক্ত হবে, আয় ব্যয় হচ্ছে নামিক হিসাব। এটা শুনো, আয় ব্যয় হচ্ছে কি ভাইয়া? নামিক হিসাব, নামিক হিসাব। হ্যাঁ, বকেয়া, দেখো, বকেয়া অথবা অগ্রিম, এইগুলো যখন যুক্ত হবে, দেখো এইগুলো যখন যুক্ত হবে, বকেয়া বা অগ্রিম যখন যুক্ত হবে, তখন সেটাকে বলি কি আমরা? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক। অর্থাৎ এই যে আনসার হবে কি ভাইয়া? 1/4, আনসার হবে 1/4। গুড, অথৈ রানী। হ্যাঁ,
আয়েশা সিদ্দিকা, হ্যাঁ তোমরা দুইজন পারছো, আর বাকিরা কি করো? হ্যাঁ, ক্লাস করো নাকি অন্য কিছু করতেছো বসে বসে, নাকি রিলস দেখছো ফেসবুক থেকে? বলো। এরপরে দেখো এখানে কি বলছে, লুকা পেশিওলি। এই যে দেখো, লুকা পেশিওলি ছিলেন কি একজন গণিত শাস্ত্রবিদ, তাই না? গণিত শাস্ত্রবিদ। এটা আমরা সলভ করবো না, জাস্ট এতটুকু থাক। এরপরে দেখো এখানে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা হবে? কর ব্যবস্থাপক, ব্যবস্থাপকগণ, পাওনাদার নাকি বিনিয়োগকারীগণ? এটা আনসার বলো, দেখি পারো কিনা। 3 নাম্বারটা বলো দ্রুত। 2 ডি বলছো ভাইয়া মাহফুজ আহমেদ। 3 আনসার বলো, দেখি পারো কিনা। দেখি ফার্স্টে কে আনসার দিতে পারো, আমি কিন্তু তাকিয়ে আছি। 3 বি বলছে। গুড ভাইয়া, ব্যবস্থাপকগণ হবে। হ্যাঁ, 3 বি হবে আনসার। হ্যাঁ, তো এইখানে দেখো ওই রিলেটেড আমি যেগুলো এটাও সহজ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, এটা দরকার নাই। এটা বলো তো, হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি? হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি? দেখো, হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি? লেনদেন, খতিয়ান, জাবেদা নাকি নগদান বয়? এটা মনে রাখবা। ইনপুট, যেটা ইনপুট বলতে কি আমরা কি বুঝি? কাঁচামাল বুঝি, তাই না ভাইয়া? ইনপুট। হ্যাঁ, তাহলে লেনদেন হচ্ছে আমাদের কাঁচামাল। তো এই রিলেটেড কিছু কোয়েকশন আছে এখানে, খুব ইজিলি এগুলো সব তোমরা পারবা। এখানে একটা জিনিস আছে, দেখো এটা তোমরা জানো কিনা জানি না, এটা একটু করে দিই। দেখো, নিজের কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধতাকে কি বলে? তুমি একটা কাজ করেছো, এটা ঠিক আছে কিনা বা ভুল করেছো কিনা, অন্যের নিকট দায়বদ্ধতা তোমার জবাবদিহিতা দিতে হবে। হ্যাঁ, এটাকে দেখো, নিজের কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধতাকে কি বলে ভাইয়া? জবাবদিহিতা বলে। জবাবদিহিতা অর্থাৎ তুমি কাজটা ঠিক মতো করেছো কিনা, সেটা হচ্ছে উপর লেভেলে যে কর্মকর্তা থাকবে তার নিকট তোমাকে জবাবদিহি করতে হবে। এরপরে আসি এখান থেকে, দেখো আমরা এখানে কয়েকটা এমসিকিউ যেগুলো পড়াইলাম সেটা নিয়ে একটু দেখাইলাম। এরপরে দেখো এখানে কি বলছে, আমরা একটু এখানে দেখো আজকে যে যে বিষয়গুলো তোমাদের প্রবলেম হবে সেটাই করাবো। হ্যাঁ, হিসাব সমীকরণ, বর্ধিত সমীকরণ। দেখো আমাদের মৌলিক সমীকরণ কি ভাইয়া? এ সমান এল প্লাস ও ই। আমি বিশ্বাস করো, এই যে এখান থেকে অনেকগুলা ম্যাথ আসে, তোমরা মনে করো যে এটা পারো, কিন্তু আসলে পারো না। হ্যাঁ, মৌলিক সমীকরণটা তোমরা অনেকেই বলো যে আমরা পারি ভাইয়া, এটা পারি, কিন্তু পারো না। হ্যাঁ, এখান থেকে যদি ম্যাথ দিয়ে দিয়ে তোমরা পারবা না। এই ম্যাথগুলো আমি একটু পরে আলোচনা করবো। দেখো এরপর এটা বর্ধিত সমীকরণটা কি ভাইয়া? এ সমান এল প্লাস ওইটাকে আমরা ভেঙে কয়েকটা জিনিস পাই। দেখো, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। কথা বুঝছো? দেখো মাইনাস, এখানে কি বলছে? সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। অর্থাৎ এখান থেকে দেখো, সি হচ্ছে ক্যাপিটাল, সি হচ্ছে ক্যাপিটাল, আর হচ্ছে রেভিনিউ। এটা আমি বলে দিই, এটা হচ্ছে কি আমাদের মূলধন, এটা হচ্ছে কি আয়, এটাকে আমরা বলি কি ব্যয়, এটাকেও কি বলি আমরা? উত্তোলন। দেখো এটা হচ্ছে ক্যাপিটাল, এটা হচ্ছে আর, এটা হচ্ছে মাইনাস ই মাইনাস ডি। অর্থাৎ মূলধনের সাথে যোগ হবে আয়, যোগ হবে আয়, ব্যয় হবে মাইনাস, মানে বিয়োগ হবে ব্যয়টা, আর হচ্ছে মাইনাসটা উত্তোলনও বিয়োগ হবে। অর্থাৎ এই যে ব্যয় আর উত্তোলন দুইটা মালিকানা সত্ত্বকে কমাই দিই, এটা মনে রাখবা। হ্যাঁ, তাহলে আমাদের বর্ধিত সমীকরণটা দাঁড়াচ্ছে এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এটা মনে রাখবা। এখন আসো, আমি যে বললাম যে তোমরা এইখান থেকে ম্যাথ দিলে পারবা না, হ্যাঁ এখান থেকে ম্যাথ দিলে তোমরা অনেকেই পারো না, এইটা নিয়ে আমি একটু আলোচনা করি। তোমরা এই প্রথম অধ্যায়টা খুবই ভালো পারো অনেকে, যেগুলো সমস্যা হবে সেগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো এখান থেকে দেখো, আমি লাস্টের দিকে কিছু ম্যাথ রেখেছি তোমাদের জন্য, দেখি এটা পারো কিনা। অনেক কিছু আছে আজকে পড়ানোর জন্য, চেষ্টা করবো সবগুলো কভার করে দেওয়া। হ্যাঁ, দেখো এখান থেকে আমি পাচ্ছি না কেন, দেখি অনেকগুলো পেজ তো। আচ্ছা দেখি, এখান থেকে সবার লাস্টের দিকে আছে, যে টপিকসটা পড়াচ্ছি ওই টপিক্সের একটু কোয়েকশনটা বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। হ্যাঁ, যে কিভাবে কোয়েকশন গুলো আসে। এই যে ভাইয়া এখানে আছে, এখানে কোয়েকশনটা এটা করতে হবে তোমাদের। দেখো তো এখানে কি বলছে ভাইয়া, এই যে এটা দেখো, এইখানে দেখো আমি যেটা বললাম যে এ সমান এল প্লাস ওই থেকে ম্যাথ দিলে তোমরা অনেকে পারো না, এটা দেখো তো বুঝতে পারো কিনা। এখানে কি বলছে দেখো তো ভাইয়া, এখানে দেখো কি বলছে, একটি প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের উদ্ধৃতগুলো যথাক্রমে দালান কোটা ছিল 50,000, প্রাপ্য হিসাব 25,000, নগদ 30,000, পদ্য হিসাব হচ্ছে 20,000 টাকা। এটা 20,000 টাকা। হ্যাঁ, পদ্য হিসাব 20,000 টাকা। এরপরে পদ্য, আচ্ছা এটা সরি পদ্য বিল হবে। হ্যাঁ, এটা হবে পদ্য বিল। পদ্য বিল 20,000 টাকা, পদ্য হিসাব 18,000 টাকা, বন্ধকি ঋণ এত টাকা। উক্ত প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব কত টাকা হবে? তাহলে তুমি কি করবা, আগে বসাবা এভাবে, এ সমান এল প্লাস ও ই। তো তোমরা এখানে একটা জিনিস দেখো, যদি আমার সম্পদ একাই যদি 10 টাকা হয় আর দায় যদি 2 টাকা হয়, তাহলে আমার 2টা পাশ সমান হতে হবে না? অর্থাৎ আমরা যদি এটাকে যদি এভাবে দেখি, ধরো এটা হচ্ছে একটা দড়ি পাল্লা। হ্যাঁ, এটা হচ্ছে দড়ি পাল্লা। ধরো
এটা হচ্ছে একটা দড়ি পাল্লা, এখানে হচ্ছে প্লাস, দুই পাশে সমান সমান হতে হবে, ধরো এটা সমান দিই, তাহলে এই পাশে সম্পদ যা হবে এল এবং প্লাস ও ই এটা মিলে সেম হবে, অর্থাৎ এটা দড়ি পাল্লা দুই পাশে সমান হতে হবে, সম্পদ যেটুকু টাকা থাকবে আমার দায় এবং মালিকানা সত্ত্বেও সেম হতে হবে, কমও হবে না বেশি হবে না। তাহলে দেখো এখানে আগে জিনিসটা বুঝো, যদি 10 টাকা আমার সম্পদ থাকে তাহলে 2 টাকা যদি দায় হয় তাহলে দুইটা তো সমান হতে হবে, 10 10 টাকা হতে হবে না, অর্থাৎ আমার দেখো অর্থাৎ আমার কি হবে এই পাশে, দেখো এই পাশে কি হবে, এই পাশেও 10 টাকা হবে আর এই পাশেও 10 টাকাই হবে, এই পাশে সম্পদ একা, এই পাশে দায় এবং মালিকানা সত্ত্ব মিলে 10 টাকা হবে, তাহলে এখানে কত হবে 8 টাকা হবে। ঠিক আছে, দুইটা মিলে কত 10 10 সমান, দেখো এই পাশেও 10 এই পাশেও 10, হ্যাঁ এটা হচ্ছে সমীকরণ মিলেছে। এখন আমি যদি বলি দেখো ধরো এখানে দেওয়া আছে 5 টাকা, এখানে আছে ধরো 6 টাকা, এখন বলো তো ওই কত হবে, এটা কে পারো দেখি, বলো তো ওই কত হবে, পারো কিনা বলো, এটার আনসার করো, শুধু টাকাটা লিখবা কত টাকা হবে। হুম, সম্পদ 5 টাকা, দায় আছে 6 টাকা, আমার মালিকানা সত্ত্ব কত হবে, বলো এটা। কি পারবা না এটা? একদম সহজ, যারা ক্লাসটা দেখছো এটা এমনিতেই বলা যায় যে কত টাকা আনসার হবে। এটা তোমরা অনেকেই পারতেছো না দেখি, বেসিক জিনিসগুলো তো ক্লিয়ার থাকতে হবে, একদম স্বচ্ছভাবে ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, একজন লিখছে 55,000 টাকা, ওরে বাবারে, আমি এই দেখো আমি কোনটা দিয়েছি দেখো মাহফুজ, আমি তোমাকে বলেছি এইখানের যে কোয়েকশনটা দেখো এইটা ভাইয়া, এই যে দেখো এ সমান এল প্লাস ওই, আমার সম্পদ আছে 5 টাকা, দায় আছে 6 টাকা, আমার মালিকানা সত্ত্ব কত টাকা হবে বলো, -1 টাকা বলছে আইসাসির দিকে। আচ্ছা, আর কেউ কিছু বলবা, আর কেউ কিছু বলবা দেখো, আর কেউ কিছু বলবা আনসার কত হবে, দেখো আমি বলে দিই, দেখো আমি আগেই বলেছি তোমাদেরকে যে আমার সম্পদ দায় দুটাই, মানে এই পাশ ওই পাশ সমান হতে হবে, এই পাশে সম্পদ যা থাকবে দায় মালিকানা সত্ত্ব মিলে সেম টাকা হতে হবে, তাহলে আমার এই পাশে 5 টাকা আছে। এখন আমি যদি তুমি যদি প্লাস ফিগার কিছু বসাও, ধরো এখানে যদি তুমি প্লাস 1 টাকা দাও, 1 টাকা দিলে তাহলে 6 আর 1 7 হয়ে গেছে, এখন আমাকে এখানে এমন জিনিস বসাইতে হবে যাতে আমার প্লাস মাইনাস করলে 5 টাকা থাকে, তাহলে আমি যদি এখানে -1 টাকা লিখি তাহলে দেখো 6 থেকে 1 টাকা মাইনাস করো কত থেকে 5 টাকা, তাহলে আমার 5 টাকা 5 টাকা সমান সমান আছে। ঠিক আছে, এইগুলো একদম ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস যদি বলি দেখো, ধরো তোমার এখানে মালিকানা সত্ত্ব আছে 10 টাকা, এখন বলো তো আমার দায় কত টাকা হবে, বলো দায় কত টাকা হবে, এই দায়টা হবে দেখো আমার এখানে, আমার এদিকে কত আছে 5 টাকা না, তাহলে আমি এখানে কত বসাইলে আমার 5 টাকা থাকবে, অর্থাৎ এই দুটা মিলে আমার 5 টাকা হতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু প্লাসে আছে 10 টাকা, তাহলে আমি এখানে -5 বসাবো, তাহলে 10 টাকা থেকে -5 অর্থাৎ 5 টাকা মাইনাস করলে আমার 5 টাকা থাকে, যা আমার সম্পদের পাশেও সে টাকাটা আছে। এখন এখানে দেখো আমরা ম্যাথে চলে যাই, এ সমান এল প্লাস ওই, একদম ছোট্ট একটা ম্যাথ। দেখো কি কি আছে আমার সম্পদ, কি কি আছে দেখো তো ভাইয়া, সম্পদ আছে কি আমার 50,000 25,000 আর 30,000, তাহলে কত হয় দেখো তো, যোগ করো ভাইয়া, 50 আর 30-এ কত 80, 80,000 আর 25,000-এ কত ভাইয়া 1,05,000, 1,05,000 আমি যোগ করে একবারে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপরে দেখো আমার এখানে দেখো দায় একটা, পদ্য বিল আর একটা হচ্ছে কি পদ্য হিসাব আর ঋণ, তাহলে 18 আর 12 কত ভাইয়া 30,000, 30 আর 20-এ কত ভাইয়া, 30 আর 20-এ হচ্ছে 50,000, তাহলে আমার দায় কত 50,000, কত ভাইয়া 50,000, তাহলে আমাদের মালিকানা সত্ত্ব কত হবে, এখানে যদি 1,05,000 হয় তাহলে 50,000 আছে, আমার এখানে কত টাকা বসাইলে হবে, তাহলে তুমি এক কাজ করো এই টাকা থেকে এটা মাইনাস করে দিই, তাহলে আমি পেয়ে যাবো দেখো 50,000। হ্যাঁ, 50,000 মাইনাস করো, তাহলে দেখো 0,0,0,5, 10 থেকে 5 গেলে 5, অর্থাৎ 55,000 টাকা। তুমি দেখো এখানে যদি আমি 55,000 টাকা বসাই তাহলে আমাদের আনসার বের হয়ে যাচ্ছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব কত হবে 55,000 টাকা হবে, মালিকানা সত্ত্ব হবে 55,000 টাকা। হ্যাঁ, দেখো মালিকানা সত্ত্ব হবে 55,000 টাকা। এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো ম্যাথটা যেটা বললাম? এরপরে দেখো মেইন খেলা হচ্ছে যে এখানে দেখো এইটা দেখো, এইটা পারো কিনা, এটা যে পারবা তা এই চ্যাপ্টারে মনে করো দ্বিতীয় অধ্যায় থেকে আর কোনো কোয়েকশন নাই তোমাকে আটকানোর জন্য, আমিও পারবো না। ঠিক আছে, যদি এই ম্যাথটা পারো। দেখো এখানে কি বলছে দেখো তো, এ সমান এল প্লাস ও ই,
তোমরা অনেকে এই ম্যাথগুলো ঝামেলা হয়, এই জন্য আমি ম্যাথগুলো সলভ করে দিচ্ছি। দেখো আর্থিক বছরের শুরুতে, শুরুতে মানে তো বুঝো ভাইয়া, প্রারম্ভিক মূলধন 682 টাকা, কি বলছে সম্পত্তির পরিমাণ 682, আমি বসাই দিলাম। দেখো 682 টাকা বসিয়েছি। এরপরে মালিকের ইকুইটি ছিল 418 টাকা, তাহলে আমার এখানে কত 418 টাকা। এখন কি বলছে দেখো, উক্ত বছরে, মনে রাখবা উক্ত বছরে সম্পত্তি কমেছে বেড়েছে। আচ্ছা ভাইয়া তুমি একটা জিনিস মনে রাখো, এইখানে থেকে দেখো তো, এখান থেকে যতটুকু লেখা আছে দেখো, এই যে দেখো এখানে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। দেখো এই যে দেখো তো, আর্থিক বছরের শুরুতে সম্পত্তির পরিমাণ ছিল এত টাকা, মালিকের ইকুইটি ছিল এত টাকা, তার মানে সে যখন একটা ব্যবসা শুরু করেছে, এটা আমার প্রারম্ভিক মূলধন না ভাইয়া? এটা আমার কি প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন আমার সমান সমান করে ফেলতে হবে এখানে। অর্থাৎ তুমি মনে রাখবা প্রারম্ভিকের সময় তোমার যে কোনো দুইটা উপাদান দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না, এটা বের করে নিতে হবে। তাহলে আমরা এইটা আগে বের করে নিব, অর্থাৎ এই প্রারম্ভিক মূলধন নিয়ে আমরা কাজ করে দেন আমরা কাজ করব কত টাকা বেড়েছে কত টাকা কমেছে। তাহলে তুমি যখন বসাইছো দেখো, ম্যাথটা যখন করতে গেছো এখানে, যখন করতে গেছো দেখো আমি দুইটা উপাদান পেয়েছি, দায় কত টাকা আমি সেটা পাই নাই, তাহলে দায়টা বের করে নিব। অর্থাৎ এই টাকাটা আমি এটার উপর মাইনাস করলে বের হয়ে যাবে 418 টাকা। তাহলে 12 থেকে 8 গেলে কত 4, 7 থেকে 1 গেলে কত 6, আর এখানে কত থাকে ভাইয়া 2, তাহলে কত 264 টাকা, 264 টাকা। তাহলে আমার দায় হবে কত 264 টাকা। এখন কি বলেছে দেখো, এখন এইখানে দেখো বলেছে যে কমেছে 37 টাকা, তাহলে দেখো এখানে এটা হচ্ছে 8, 37 টাকা কমেছে, তাহলে মাইনাস হবে এখানে 37, ঠিক আছে। এরপরে সমান হবে দায় বেড়েছে কত 19 টাকা, দায় বেড়েছে 19 টাকা, তার মানে এখানে কি হবে ভাইয়া 19 টাকা যোগ হবে। হ্যাঁ বলছে শেষে মালিকের ইকুইটির পরিমাণ কত হবে, মালিকের ইকুইটি পরিমাণ কত হবে ক্লাসটা। তো আমি আবার এটা দেখো বলে দিচ্ছি, প্রথমে যেটা ছিল আমাদের প্রারম্ভিক যে টাকাটা ছিল, এই যে দুইটা টাকা ছিল আমি সেটা বসাইছি 682 টাকা, আর কত ছিল আমার 418 টাকা বসিয়েছি। বসানোর পরে আমি 682 থেকে 418 মাইনাস করে আমি দায়ের পরিমাণটা বের করেছি। হ্যাঁ এরপরে কি বলেছে দেখো, আমি আবারও লিখে দিচ্ছি, তোমাদের হয়তো পুরোটা দেখতে পাও নাই। দেখো এখানে কি বলেছে, দেখো আমার প্রারম্ভিক যে টাকাগুলো ছিল, প্রারম্ভিক যে টাকাগুলো ছিল সেটা আমি বসাচ্ছি। হ্যাঁ দেখো এখানে প্রারম্ভিক ছিল কত ভাই আমার 682 টাকা। হ্যাঁ 682 টাকা। এখানে দায় ছিল না, বলছে কি দেখো উক্ত বছর ইকুইটি, ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। হ্যাঁ ইকুইটি মানে মালিকানা সত্ত্ব 418 টাকা, আমি এখানে 418 বসালাম। এখন এই যে দুইটা উপাদান প্রারম্ভিক শুরুতে, অর্থাৎ আমার শুরুতে এই ব্যালেন্স গুলো দেওয়া ছিল, আমার সম্পত্তির পরিমাণ ছিল 682, ইকুইটি ছিল 418 টাকা। এখন এখান থেকে আমার দায়ের পরিমাণটা বের করে নিতে হবে শুরুতে। অর্থাৎ তুমি মনে রাখবা স্টেপ বাই স্টেপ করতে হবে। অর্থাৎ এইভাবে ধরো একটা টেবিল, হ্যাঁ তুমি এইখানে প্রথম সারিতে যে কাজ করবা 3টে উপাদানে বের করে নিবা। আমি এখানে তোমাদের একটু স্টেপ বুঝাচ্ছি। দেখো প্রথম স্টেপে তোমার ধরো এ সমান এল প্লাস ই আছে, ওই আছে, তুমি যদি এর পরিমাণ ও এর পরিমাণ দেওয়া থাকে, তোমার এল এর পরিমাণটা এখানে বের করতে পারবো প্লাস মাইনাস করে। এরপরের ধাপে কমেছে না বেড়েছে সেটা নিচের ধাপে কাজ করবা। হ্যাঁ তাহলে এখানে দেখো 682 টাকা, আমি 682 টাকা থেকে আমি 18 টাকা মাইনাস করবো, তাহলে 12 থেকে 8 গেলে কত 4, এখান থেকে কত 7 থেকে 1 গেলে কত হবে 6, আর এখান থেকে 2, 264 টাকা। তাহলে ভাইয়া দেখো আমাদের দায় হচ্ছে কত 264 টাকা। এখন কি বলেছে দেখো, বলেছে উক্ত বছরে সম্পত্তি কমেছে, আমি যে টাকাটা বসালাম এটা হচ্ছে আমার প্রারম্ভিক, অর্থাৎ শুরুতে যেটা ছিল সেটা। এখন আমার কমেছে কি বেড়েছে কি সেটা নিয়ে কাজ করব। সম্পত্তি কমেছে 37 টাকা, তাহলে 37 টাকা মাইনাস করে দাও। এরপরে কি বলেছে দায় বেড়েছে 19 টাকা, তাহলে 19 টাকা তুমি এখানে প্লাস করে দাও। দায় বেড়েছে 19 টাকা, 19 টাকা প্লাস করে দাও। এটা নিয়ে আমি কিছুই জানি না, এটা নিয়ে আমি কিছুই জানি না, তাহলে আমরা এটা পরে করব। দেখো এখন প্লাস মাইনাস করে বের করে ফেলো। দেখো 7 আর 2, 7 থেকে 12 মানে মাইনাস করবো তাই না, 12 থেকে 7 গেলে কত ভাইয়া 5, আর এখান থেকে থাকে কত 7, 7 থেকে 3 গেলে 4, তাহলে 600 কত আমার কত হচ্ছে দেখো 45 টাকা, তাই না? আচ্ছা এরপরে যাও, এখানে দেখো আগে কি ভুল করেছিলাম নাকি, এরপরে যাও দেখো এখান থেকে আমরা যোগ করব 4 আর 9 কত 13, 13 কত 3, আর এখানে 6 আর 7 আর 8, 283 টাকা। হ্যাঁ 283 টাকা। এখন বলেছে কি দেখো প্রশ্নে বলছে বছর শেষে ইকুইটির পরিমাণ কত হবে, অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে, আমাদের এই উপাদানটা চেয়েছে কত টাকা হবে। তাহলে আমরা এটা হচ্ছে ফাইনাল, আমাদের সমাপনী ব্যালেন্স হচ্ছে লাস্টেরটা, সমাপনীর ব্যালেন্স লাস্টেরটা, অর্থাৎ আমি সম্পদ কত টাকা জানি, দায় কতটুক টাকা জানি, কিন্তু আমার এই যে এখানে প্লাস দিয়ে মালিকানা সত্ত্ব হবে কত সেটা জানি না। তাহলে আমি কি করবো ভাইয়া, এখান থেকে জাস্ট এই 283 টাকাটা মাইনাস করে দাও। তাহলে কত হবে 5 থেকে 3 গেলে 2, 14 থেকে 8 গেলে 6, আর এখানে 5 থেকে 2 গেলে 3, 300 কত 62 টাকা। তাহলে আমাদের এই যে 362 টাকা উত্তর হবে, আনসার হবে 362 টাকা। হ্যাঁ আচ্ছা এরপরে যাও, হ্যাঁ ই বাই অ্যাঙ্গেল, হ্যাঁ ঠিক আছে বোন তোমার আনসার ঠিক আছে, হয়েছে, তুমি পেরেছো আগে।
হ্যাঁ, এগুলো হচ্ছে যারা আমাদের পেট বেচে যারা ক্লাসটা করো। দেখো এখানে কি বলছে 2017 সালে আজিজ কোম্পানি, দেখো ভাইয়া এখানে একটু দেখো, এখানে কি বলছে আজিজ কোম্পানির সম্পত্তি এত টাকা বেড়েছে, দায় বেড়েছে এত টাকা, কমেছে, মালিকানার সাথে কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, কিছু বুঝছো? আমরা সিম্পল ভাবে ধরো এ সমান এল প্লাস ওই লিখবো। হ্যাঁ, এটা লেখার পর দেখো আমরা আজকে অনেকগুলো ম্যাথ আছে এখানে এগুলো, হ্যাঁ এই টপিকটা একদম আমি আজকে তোমাদের কাছ থেকে এটা ক্লিয়ার চাই, যেন নেক্সট ডে আর কখনো কোনো প্রশ্ন না থাকে, এই টপিকটা একদম ক্লিয়ার করে ফেলো। দেখো 2017 সালে আজিজ কোম্পানি সম্পত্তি 50,000 টাকা বেড়েছে, বেড়েছে মানে কি আমার এটা প্লাস ফিগারে আছে 50,000 টাকা, ঠিক আছে। এরপরে দেখো দায় কমেছে, দায় কমেছে 90,000 টাকা, তাহলে কি ভাই আমার এটা মাইনাস ফিগার আছে 90,000 টাকা, ঠিক আছে, 1,000 টাকা মাইনাস। এখন বলেছে কি দেখো, বলে মালিকানা শত কত টাকা বসাইতে হবে, যেন এই দুইটা প্লাস মাইনাস করলে আমার কত হতে পারে 50,000 টাকা হবে, ঠিক আছে। তাহলে এখন এখানে যেহেতু আমার নেগেটিভ ফিগার আছে, এখানে পজিটিভ, তাই না? তুমি একটা জিনিস দেখো, এই পাশ থেকে এই পাশে একটা মাইনাস করবা, তুমি দেখো এই যে 50,000 থেকে আমি কি করব ভাইয়া, ওইটা হচ্ছে মাইনাস করবো, তাই না? কিন্তু মাইনাস করতে কি পারবো? মাইনাস করা কি যাবে? আমরা মাইনাস করব। এখন মাইনাস করতে গেলে কত মাইনাস করব, এটার চিহ্ন সহ নিয়ে আসবা 90,000 টাকা, বুঝতে পেরেছো? 90,000 টাকা নিয়ে আসলাম, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায় না? তাহলে যোগ করে দাও, 5 আর 9 কত 14, অর্থাৎ তুমি যদি পজিটিভ 1,40,000 টাকা বসাও, 1,40,000 টাকা বসাও, তাহলে তোমার হচ্ছে 1,40,000 থেকে আমরা যদি দায়টা মাইনাস করি, দেখো 90,000 টাকা, তাহলে কিন্তু আমাদের এই পাশের ব্যালেন্সটা 50,000 টাকায় থাকছে, 50,000 টাকায় থাকছে। তাহলে আমাদের আনসার হবে কত, 1,40,000 টাকা বৃদ্ধি পেয়েছে, 1,40,000 টাকা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তোমরা অনেকেই পারতেছো ম্যাথগুলা, আমার মনে হয় তোমরা সবাই আমাদের পেট বেচে যারা ক্লাসটা করো তোমরাই পারতেছো, যারা বাইরে থেকে ক্লাসগুলো করছো আসলে পারবা না। দেখো এখনো সময় আছে, যদি চাও ম্যাথগুলা পারার জন্য, তাহলে এখনই আমাদের পেট বেচে ভর্তি হয়ে যাও। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি একবার কোর্স শেষ করে আমরা আরেকবার রিভিশন দিচ্ছি। তাহলে দেখো এখানে হচ্ছে একটু ঘুরে নেই, দেখো এখানে কি বলেছে, এটা দেখো এই কোয়েকশনটা একটু করো, এর থেকে আর বড় কোনো কোয়েকশন আসবে না পরীক্ষায়, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখো কি বলছে, দেখো 31শে ডিসেম্বর একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল কত টাকা। দেখো এখানে একটু 31শে ডিসেম্বর না, এটা হবে, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি, হ্যাঁ 1 জানুয়ারি, এটা হবে কি ভাইয়া 1 জানুয়ারি, এটা হবে 1 জানুয়ারি। হ্যাঁ দেখো 1 জানুয়ারিতে অর্থাৎ 2017 একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল আমার 80,000 টাকা, দায়ের পরিমাণ ছিল 30,000 টাকা, হ্রাস পেয়ে দাঁড়ায়, এই হ্রাস পরে, এই হ্রাস বৃদ্ধি এটা পরে, এটা এখন চিন্তাই করা যাবে না, ঠিক আছে, এটা এখন চিন্তাই করা যাবে না। তুমি একটা জিনিস মনে রাখো, আমাদের এখানে একটা আমি পরে বুঝতে পারলাম যে আমার ব্যবসার শুরুতে মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল আর দায়ের পরিমাণ ছিল, সম্পদ কত ছিল সেটা দেওয়া নাই। তা আমরা যেটা করব, আগে প্রারম্ভিকের নিয়ে কাজ করতে হবে, আগে প্রারম্ভিকের নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, প্রারম্ভিক এর পরের স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, 1 স্টেপে প্রারম্ভিক নিয়ে কাজ করবো, আর দ্বিতীয় স্টেপে হ্রাস বৃদ্ধি নিয়ে কাজ করব, কত টাকা হ্রাস পেয়েছে কত টাকা বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ এটা নিয়ে কাজ করব। তাহলে আমরা প্রথম স্টেপে কি করব, দেখো প্রথম স্টেপে যেটা হচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি, দেখো এখানে বলছি কি, দেখো আমার মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 80,000 টাকা, তাহলে ভাই আমার এইখানে টাকাটা দেওয়া আছে 80,000 টাকা, এটা দেওয়া আছে। এরপরে বলছি কি, দেখো দায়ের পরিমাণ 30,000 টাকা, তাহলে দেখো আমার দায় 30,000 টাকা। তাহলে আমাদের প্রথমে প্রারম্ভিক যে হিসাবটা করব, এখানে আমাদের তিনটা হিসাবের টাকা বের করতে হবে, অর্থাৎ তোমাকে এইটুকু পরে আমাদের এই ব্যালেন্সটা, এই যে ফাঁকা যেটা টাকা দেওয়া নাই সেটা এখনই বের করে নিতে হবে। এখন তুমি যদি মহাজ্ঞানী হও বা যদি একটু নিজেকে জ্ঞানী ভাবো, তাহলে ভুল করবা, এটা কখনোই করা যাবে না। অর্থাৎ তোমার এইখান থেকে তুমি যদি বলো যে আমি লাস্টে ব্যালেন্সটা মিলাবো, হ্রাস বৃদ্ধি বসিয়ে, পারবা না, তোমাকে প্রত্যেকটা ব্যালেন্সের ইকুয়ালিটি বের করতে হবে, অর্থাৎ সমতা নিয়ে আসতে হবে। যেমন ধরো 30,000 আর 80,000 দুইটা যোগ করলে আমরা কত পাই ভাইয়া, কত পাই 1,10,000, 1,10,000। তাহলে তুমি দেখো এই যে প্রারম্ভিক থেকে আমার দুইটা উপাদান দেওয়া ছিল, আমি এটা বের করে নিলাম। এখন আসো কত টাকা হ্রাস বৃদ্ধি পেয়েছে, এই যে প্রারম্ভিকের পরে কত টাকা, দেখো 30,000 টাকা হ্রাস পেয়ে দায়ের পরিমাণ 30,000 টাকা হ্রাস পেয়ে দাঁড়ায় 50,000 টাকা, কত 50,000 টাকা, অর্থাৎ দায়ের পরিমাণ বলছে 30,000 টাকা হ্রাস পেয়ে দাঁড়াইছে কত 50,000 টাকা। এছাড়া সারা বছরের সম্পত্তির পরিমাণ এত টাকা হ্রাস পায়। এখানে একটা জিনিস তুমি মনে রাখবা, হ্যাঁ এখানে দাঁড়াও, এখানে কোয়েকশনটা একটু টাইপিং একটু মিস্টেক আছে, হ্যাঁ আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো দাঁড়াও আমি একটু লিখে দিচ্ছি, যে দায়ের পরিমাণ 30,000 টাকা হ্রাস পায়, এই যে এটা হবে না, হ্যাঁ এখানে এইটা হবে না, দেখো এটা একটু টাইপিং মিস্টেক, এই যে এটা হবে না ভাইয়া, হ্যাঁ
এই ভুলের জন্য আমি আসলে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখো দায়ের পরিমাণ 30,000 টাকা, এটা দায়ের পরিমাণ 30,000 টাকা কি হয়েছে ভাইয়া, হ্রাস পেয়েছে। কি হয়েছে, হ্রাস পেয়েছে। এছাড়া সারা বছরে সম্পত্তির পরিমাণ এত টাকা হ্রাস পেয়েছে। তাহলে দেখো কি কি হ্রাস পেয়েছে, দায় হ্রাস পেয়েছে 30,000, তাহলে দায় হ্রাস পেয়েছে 30,000, দায় হ্রাস পেয়েছে 30,000 টাকা। এরপরে বলছে সারা বছরে সম্পত্তির পরিমাণও হ্রাস পেয়েছে, তাহলে আমরা এখানে কি করবো, মাইনাস 11,500, এইটা বসাইতে হবে 11,500। এখন বলেছে 1 জানুয়ারি তারিখে মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে, সম্পত্তি ও মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে। হ্যাঁ, 1 জানুয়ারি না, এটা হবে 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিনে। হ্যাঁ, বছরের শেষ দিনে কত টাকা হবে দেখো। তাহলে আমরা কি করবো ভাইয়া, এখানে একটু টান দিলাম, টান দিয়ে একটু হিসাব করে নিই। 11,500 টাকা, অর্থাৎ আমরা এখান থেকে মাইনাস করবো। হ্যাঁ, তো 1,10,000 থেকে 11,000 যদি মাইনাস করি 99,000, ওইখান থেকে আমরা 500 মাইনাস করলে হবে কত ভাইয়া, 98,500। এটা আমি মুখে মুখে করে ফেলছি, তোমরা মাইনাস করো, বের করে নিতে পারো। প্লাসে মাইনাসে কত ভাইয়া, 0, প্লাসে মাইনাসে কত, 0। তাহলে আমাদের এখানে দেখো একটা জিনিস, আমার আমার সম্পদ আছে কত, 98,500। তাহলে আমাদের বলেছে এখানে যে সম্পত্তি কত, সম্পত্তি হবে 98,500। হ্যাঁ, এরপরে দেখো 98,500। এখন আমাদের মালিকানা সত্ত্ব কত হবে, এটা বরাবর নিচে নামালে কিন্তু হবে না, তোমার এই সমীকরণ অনুযায়ী মিলাবা। দেখো এখানে কত, 98,500 টাকা আছে, তাহলে আমার দায় যদি 0 হয় তাহলে আমার দুইটা পাশে তো সমান হতে হবে, তাই না। তাহলে আমার মালিকানা সত্ত্ব কত, 98,500 টাকাই হবে, অর্থাৎ দায়, এই সম্পদ এবং মালিকানা সত্ত্ব দুইটাই সমান হবে। আচ্ছা, এরপরে যাও, এই যে এটা দেখো, এটা দেখো তোমরা পারো কিনা বলো তো, এটা একটু সলভ করো দেখি। 5 নাম্বারটা কে পারো, কত দ্রুত আনসার দিতে পারো দেখি, কত দ্রুত আনসার দিতে পারো দেখি, এটা করো। মাহফুজ, অথৈ রানী, আইসা সিদ্দিকা, ইভা, আর কে আছো, মুন, কে কে ক্লাসটা করতেছো দেখি, দেখি কে তোমরা দ্রুত পারো আনসারটা সলভ করতে দেখি, বলো এটা। সিজানুর রহমান, এরপরে কি আছে, এ কয়েকজনে ক্লাস করতেছো তোমরা, আর নাই বাকিরা। আচ্ছা, যারা পারবা ক্লাস এই ম্যাথটা সলভ করতে, দেখো খুব দ্রুত। আমি আর ধরো 50 সেকেন্ড টাইম দিলাম, 1 মিনিটও না, 50 সেকেন্ড টাইম দিলাম, আমি ঘড়ি দেখতেছি, 50 সেকেন্ড টাইম দিলাম। এর মধ্যে যারা করতে পারবা তাকে আমি মন থেকে একবারে দোয়া করে দেবো, দেখবো যে কোনো একটা ইউনিভার্সিটিতে তোমার চান্স একদম হয়ে যাবে, ঠিক আছে। মন থেকে দোয়া করে দেবো যে পারবা। দেখি পারো কে, 5 নাম্বারটা বলো আনসার কত হবে। কি ভাইয়া, পারবা নাকি পারবা না, দেখো লেট করা যাবে না কিন্তু। হ্যাঁ, আমাদের অনেকগুলো ম্যাথ আছে। 98,500 টাকা একজন বলে দিছে, ওটা তো তুমি আগের আনসার বলছো। এটার আনসার কে বলতে পারো দেখি, আমি করি দেখি, ম্যাথটা করি অলরেডি। এ সমান এল প্লাস ওই। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখো, আমি আবারও বলি, এখানে কয়েকটা স্টেপে ম্যাথগুলো করতে হবে। হ্যাঁ, আগে প্রথম স্টেপ দেখো, আমি তোমার বলি, প্রথমটা হচ্ছে আমাদের কি, প্রারম্ভিক নিয়ে কাজ করতে হবে, প্রারম্ভিক যেগুলো দেওয়া থাকবে সেটাই কাজ করতে হবে। দ্বিতীয়ত হ্রাস বৃদ্ধি কি ঘটেছে সেটা পরবর্তী স্টেপে কাজ করতে হবে, পরবর্তী স্টেপে কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে দেখি আমাদের সম্পদ কত টাকা ছিল, সম্পদ ছিল 786 টাকা। দায়ের পরিমাণ, এই যে আর্থিক বছরের শুরুতে এইটুকু টাকা দেওয়া আছে, দায়ের পরিমাণ 257 টাকা। এটা ছিল। এখন আমাদের কি করতে হবে, এই যে শুরুতেই প্রারম্ভিক, প্রত্যেকটা মনে রাখবা, প্রারম্ভিকে যেমন তুমি 3টা ব্যালেন্স বের করবা, হ্রাস বৃদ্ধি তো 3টা ব্যালেন্স বের করার চেষ্টা করবা। তো তাহলে দেখো এখানে কি বলেছে, আমাদের ওই কত হবে, তাহলে ওইটা বের করার জন্য আমাদের কি করতে হবে ভাইয়া, এটার থেকে এটা মাইনাস করে দিই, 257 টাকা মাইনাস করি। দেখো 16 থেকে 7 গেলে কত থাকে, 9, ঠিক আছে। এরপরে কত, 7 থেকে 5 গেলে 2, আর এখানে 7 থেকে 2 গেলে 5। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে কত, 529 টাকা। দেখো 529 টাকা, এটা হচ্ছে 529 টাকা। হ্যাঁ, এখন এখান থেকে যেটা আমি মাইনাস করে বের করে নিলাম, এরপরে যেটা বলেছে দেখো, যে আমাদের দায় কমেছে 97 টাকা, দায় কমেছে 97। তাহলে দেখো এই যে এখানে মাইনাস দিয়ে বসাবো 97। এরপরে বলছে মালিকানা সত্ত্ব বেড়েছে 49 টাকা, ভালো কথা, মালিকানা সত্ত্ব বেড়েছে 49 টাকা। উক্ত বছরের সম্পত্তির পরিমাণ কিরূপ, কত ধারা পরিবর্তন হয়েছে,
তুমি মনে রাখবা সম্পদ প্রথমে কত টাকা ছিল, 786 টাকা। এখন তুমি এখানে দেখো তোমার চাই নাই যে ফাইনাল ব্যালেন্সটা চাই নাই, অর্থাৎ আমরা যেটা বের করব এখানে সমাপনী যেটা বের করবো প্লাস মাইনাস করে, সেটা কিন্তু তারা চাই নাই, সেটা কিন্তু চাই নাই। এরপর আমরা পুরো ম্যাথটাই করে ফেলি। হ্যাঁ, তো দেখো এখানে আমরা যদি বলি, দেখো এখানে কি হবে, দেখো এটার সাথে এটা যোগ করো, হ্যাঁ এটার সাথে এটা যোগ করো, দেখো কত হয়, 9 9 18, 18 4 আর 2 6, আর একে হচ্ছে 7, এটা হচ্ছে 5। হ্যাঁ, এরপরে এখানে যাও, এই 97 টাকাটা এখানে হচ্ছে আমি মাইনাস করব 97, তাহলে 7 থেকে 7 গেলে 0, 15 থেকে 9 গেলে 6, এখানে থাকবে 160 টাকা। হ্যাঁ, তাহলে দেখো আমার সম্পদ কত হবে। তো তুমি এখানে একটা জিনিস বুঝতে পারো যে আমি এইদিকে দুইটা ব্যালেন্স বের করছি, আমার তো ইকুয়াল হতে হবে, এখানে এটা যেভাবে ইকুয়াল হবে এটাও ইকুয়াল হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে তো আপনি এখানে বের করে নিলেই হয়ে যায়। হ্যাঁ, সেটাও করো। এখন এটা বের করতে গেলে প্লাস মাইনাস আছে, একটু ঝামেলায় পড়ে যাবা, এই জন্য তুমি ডিরেক্টলি বরাবর শেষেরটা বের করে নাও। তাহলে দেখো আমাদের এই যে সমাপনী সম্পত্তিটা কত হচ্ছে, দেখো 160 যোগ করে ফেলি, 500 কত ভাইয়া 78, তাহলে 8 6 7 13, 13 কত 3, 13 হবে 3, 13 হবে কত ভাইয়া 3, হাতের হলো 1, 5 আর 1 6 আর 1 কত 7, তাহলে কত 738 টাকা আমাদের কত হচ্ছে সম্পদ, 738 টাকা। তাহলে এখন তুমি বলো, এখানে বলছি কি উক্ত বছরের সম্পত্তির কি পরিমাণ, কত ধারা পরিবর্তন হয়েছে, কত ধারা পরিবর্তন হয়েছে। তাহলে দেখো ভাইয়া তোমার প্রথমে সম্পদ ছিল 786 টাকা, সেটা বছর শেষে হয়ে গিয়েছে 738 টাকা। তাহলে সম্পত্তির পরিমাণ কি হয়েছে ভাইয়া, কমে গেছে। তাহলে কত টাকা কমেছে সেটাই হচ্ছে আমাদের আনসার বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি মাইনাস করে দিই, দেখো শুরুতে ব্যালেন্স ছিল 786, আর এখানে কত ছিল 738 টাকা, এটা মাইনাস করো, 16 থেকে 8 গেলে 8, 7 থেকে 3 গেলে 4, এই যে 48 টাকা। তাহলে আমরা বলতে পারি 48 টাকা দ্বারা পরিবর্তন হয়েছে। কি রূপ বা কত দ্বারা, 48 দ্বারা, মানে 48 টাকা দ্বারা পরিবর্তন হয়েছে। আনসার হবে কত ভাইয়া 48, এখানে কত হবে 48। হ্যাঁ, এটা তোমরা প্লাস মাইনাস করেও বের করতে পারো, আমি আমার মতো করে দিচ্ছি, তোমরা চাইলে নিজেদের মতো করে সলভ করতে পারো। তবে এটা কখনো মনে মনে চিন্তা করবা না, এইভাবে সমীকরণ লিখে চিন্তা করবা, তাহলে ম্যাথগুলা খুব ইজিলি সলভ করতে পারবা। হ্যাঁ, মাহফুজ আহমেদ 738 টাকা বলেছো, এরপরে কে জানি আয়সা, আয়সা হচ্ছে মাহফুজের আগে আনসার করেছো। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের আনসার। আমি যতদিন ক্লাস নিয়েছি, অনেকদিন পরে তোমাদের ক্লাসটা নিলাম। হ্যাঁ, আমি তোমাদেরকে তিনজনকে, এই যে অথরানি, এরপর হচ্ছে আয়সা সিদ্দিকা, মাহফুজ আহমেদ, হ্যাঁ এই তারা হচ্ছে আমাদের খুব অ্যাক্টিভ স্টুডেন্ট, তারা খুবই মনে করো যে ম্যাথ বা যেগুলোই দিই তারা নিজেরা মানে করার চেষ্টা করে এটলিস্ট। আর অন্যরা যারা আছো, এরপরও কয়েকজন আছে দেখি, নতুন একজন ইভা, ইভা দেখলাম। হ্যাঁ, তুমিও ঠিক আছে, তোমার আমি নতুন দেখলাম আজকে, মনে হয় নতুন ভর্তি হয়েছো, তবে ক্লাসগুলো করো, আশা করি বুঝতে পারবা। হ্যাঁ, তো এইখানে দেখো একটা আনসার, এখানে কোয়েকশনটা দেখো কি বলেছে, দেখো তো এটা যারা নতুন, যারা ক্লাসটা করতেছো, দেখো আমি বলি, হ্যাঁ এখানে একটা কথা বলে দিচ্ছি, দেখো এই যে আমাদের স্লাইডে অনেকগুলো আছে, এখন বলতে পারো যে অনেকগুলো আছে, এগুলো আমরা সলভ করি না কেন। তোমরা যারা পেড বেচে ভর্তি হয়েছো, তোমাদের হিউজ পড়া আছে, অনেক পড়া আছে। আমাদের আগে যে পেড বেচে যে ক্লাসগুলো করেছি, লেকচার 1 লেকচার 2, এইগুলো করবা, করার পরে এটা করবা, দেখবা যে তোমার আর প্রবলেম থাকবে না। আমাদের যারা পেড বেচে প্রথমে শুরুতে যারা ক্লাস করেছে, তাদের এই বিষয়গুলো প্রবলেম ছিল, এমনকি যারা নতুন ক্লাস করতেছো তোমাদেরও এই বিষয়গুলো প্রবলেম, এই জন্য আমরা এটাই সলভ করে দিয়েছি। এরপরে বিশ্বাস করো, যে টপিকসগুলো আছে তোমরা ওগুলো পারো, ওগুলো বাসায়ও পড়তে পারবা, যেগুলো পারবা না আমি ওগুলো আছে কভার করে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো এই লাস্ট একটা ম্যাথ করবো, এরপর আমরা অন্য টপিকস পড়বো। দেখো এরপরে দেখো এখানে কি বলেছে, এ সমান এল প্লাস ও ই। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে কি বলছে, বছরের শুরুতে আমার 10,000 টাকা কি ছিল, সম্পত্তি, তাহলে আমি 10,000 টাকা বসাই, এটা ছিল প্লাস ফিগার। হ্যাঁ, মালিকানা সত্য কত, মালিকানা সত্য ছিল 6,720, দায় তো দেওয়া ছিল না, দায় বের করে নিতে পারবা না ভাইয়া, 6,720 টাকা মাইনাস করে এখানে, তাহলে কত হয় দেখো, 0 10 থেকে 2 গেলে কত ভাইয়া 8 2, আর এখানে কত 9 থেকে 6 গেলে কত হবে 3, তাহলে 3,280 টাকা, 3,280 টাকা হবে আমাদের দায়। এই যে দেখো দায়ের পরিমাণটা কিন্তু দেওয়া ছিল না, আমি প্রথম স্টেপে বের করে নিয়েছি। এখন তোমার যেটাই হ্রাস বৃদ্ধি বলো তুমি খুব ইজিলি বের করে নিতে পারবা। দেখো সম্পত্তি বেড়েছে 4,800 টাকা, ভালো কথা, আমি এখানে প্লাস করে দিব 4,840 টাকা। দায় কমেছে 1,160 টাকা, তাহলে দায় আমি কি করবো, এখানে মাইনাস করে ফেলবো 1,160 টাকা। হ্যাঁ, এখন তুমি কি বলেছো দেখো তো আনসার, বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ, তাহলে আমি এখানে একটু টান দিয়ে দিই, অর্থাৎ আমাদের এই যে এটা আমাদের সমাপনী ব্যালেন্স বের হবে ভাইয়া। হ্যাঁ, সমাপনী ব্যালেন্সটা কিভাবে, এটা যোগ করে নাও ভাইয়া, কত হয় দেখো 14,000, এটা যদি 10,000 সাথে 4,840 টাকা যোগ করি 14,840 টাকা হবে। হ্যাঁ,
এখন এটা মাইনাস করতে হবে, তাহলে মাইনাস করি। 0, 8 থেকে 6 গেলে 2, 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 1 গেলে 2। তাহলে দেখো 2120 টাকা। এখন তোমার এইটুকু টাকাটা চেয়েছে প্রশ্নে যে আমার মালিকানা সত্ত্ব শেষে কত হবে। তাহলে দেখো এটা তো প্লাস ফিগার আছে, এটা কি প্লাস ফিগার না? তাহলে প্লাস ফিগার দেখো, আমি এটা থেকে এটা মাইনাস করে এটা বের করেছি 2120 টাকা। এখন তুমি কি করবা, এই টাকাটা এখান থেকে মাইনাস করলে ওই টাকাটা পেয়ে যাবা। তাহলে দেখো 2120 টাকা, এটা মাইনাস করো। 0, 4 থেকে 2 গেলে 2, 7, 2, 1, 12,720 টাকা। আমাদের আনসার হবে কত? 12,720 টাকা। ঠিক আছে, এইভাবে উত্তরগুলো করতে হবে। হ্যাঁ মাহফুজ আহমেদ, তোমার আনসার ঠিক আছে। এই দেখো, এই যে মাহফুজ আহমেদ দেখো প্রত্যেকটা ক্লাস সে কি করে ম্যাথ গুলা দিলেই পরে ছেলেটা করে ফেলতে পারে। এমনকি সে আমার থেকেও মনে হচ্ছে যে একটু ভালোই পারে, বেশিই পারে ছেলেটা। হ্যাঁ, তোমার জন্য অনেক শুভকামনা। সে অনেক একটা গ্রামের, মানে প্রত্যন্ত গ্রাম থেকে, হ্যাঁ, সে ক্লাসটা করতেছে। মানে তার গ্রামের ওরকম কোনো সুযোগ সুবিধা নাই, ক্লাস করতে পারে না, কোনো কোচিং সেন্টার নাই। সে ওই বাসা থেকে অনলাইনে ক্লাস করে করে সে নিজে এই পর্যন্ত সবগুলা ম্যাথগুলাই সে সলভ করতে পারে। এমনকি সে আগে থেকে পড়েছে ওইটাও না, সে আমাদের ক্লাসগুলো করে, ক্লাসগুলো থেকে সে যতগুলো মনে করে যে ম্যাথ করেছি সেখান থেকে দেখা যায় যে সে ওগুলো বাসাও ভালোভাবে প্র্যাকটিস করে। কোনো কিছু না পারলেও সে নিজে নিজে বাসায় প্র্যাকটিস করে, যার কারণে সে যে কোনো কিছু ম্যাথ দিলে সে এটা খুব ইজিলি আনসার করতে পারে। এরপরে দেখো, এরপর আয়সা সিদ্দিকা, এরপর অথরানী। হ্যাঁ তোমরাও ঠিক আছে, তোমরা আমার ভালো স্টুডেন্ট, খুবই ভালো। তোমরা এই 3 থেকে 4 জনই আছে আমাদের পেট বেশে, অনেক ভালো রেসপন্স। হ্যাঁ, তোমাদের জন্য একদম অবশ্যই শুভকামনা থাকবে। একদম দেখবা যে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে, বুঝছো? এত প্যারা নিও না, ভালোভাবে একটু মোটামুটি করে পড়াশোনা করো, দেখবা যে চান্স হয়ে যাবে। একদম ক্লিয়ার কাট বুঝে বুঝে পড়বা, না বুঝে কোনো কিছুই পড়বা না। না বুঝে পড়লে কিন্তু কোথাও চান্স হবে না, ঠিক আছে? না বুঝে পড়লে কোথাও চান্স হবে না, বুঝে বুঝে পড়তে হবে। আমরা এরপরে 2 একটা টপিকস আছে, এটা পারবা না, এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে কি বলেছে, এই যে দেখো এখানে কি বলেছে, দেখো তো। হিসাব লেনদেন কর্তৃক সৃষ্ট প্রভাব 2 ধরনের। সৃষ্ট প্রভাব 2 ধরনের, দেখো তো ভাইয়া, এটা এটা একটু বুঝো। দেখো, হিসাব সমীকরণে যে লেনদেনগুলা প্রভাব ফেলে সাধারণত 2 ভাবে। একটা হচ্ছে দেখো পরিমাণ বা নিটগত পরিবর্তন, আরেকটা হচ্ছে কাঠামোগত বা গুণগত পরিবর্তন। নিট বা পরিমাণগত পরিবর্তন, কাঠামো বা গুণগত পরিবর্তন। এখন এই জিনিসটা আসো যে কোনটা কাঠামোগত পরিবর্তন আর কোনটা নিটগত পরিবর্তন। দেখো আমি বলি এ সমান এন প্লাস ওই আছে না, অর্থাৎ এই যে আর্থিক অবস্থার বিবরণীর যে মনে করে যে হিসাব সমীকরণ আছে, আমাদের প্রত্যেকটা লেনদেন এখানে প্রভাব সৃষ্টি করে। কোনো একটা অংশ কমায়, কোনো একটা অংশ বাড়ায়। এই যে কমায় বাড়ায়, এটাই হচ্ছে আমাদের 2টা প্রকার আছে, একটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন, আরেকটা কি কাঠামোগত পরিবর্তন। এখন কোনটা কাঠামোগত পরিবর্তন আর কোনটা নিট বা পরিমাণগত পরিবর্তন সেটা বুঝো। দেখো যখন দেখবা 2 পাশে পরিবর্তন, নিট বা পরিমাণগত হচ্ছে 2 পাশে পরিবর্তন, 2 পাশে পরিবর্তন। হ্যাঁ, আর কাঠামো বা গুণগত হচ্ছে এক পাশে পরিবর্তন, যে কোনো এক পাশে, এক পাশে, এক পাশে পরিবর্তন। অর্থাৎ তুমি এটা মনে রাখো, পরিমাণ বা নিটগত পরিবর্তনের কথা জন্য আমি কি বলেছি, দেখো ভাই এখানে বলেছি সেটা 2 পাশে পরিবর্তন ঘটবে। যেটা 2 পাশে পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে আমাদের পরিমাণ বা নিটগত পরিবর্তন, আর কাঠামো বা গুণগত পরিবর্তন কি এক পাশে পরিবর্তন করবে। তাহলে এখন এখানে একটা জিনিস দেখো, আমি তোমার বলি, আমি দেখাচ্ছি। দেখো ধরো নগদে 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 আসবাবপত্র ক্রয়। হ্যাঁ, আমি একটু নিচে লিখি, নগদে আসবাবপত্র ক্রয়। এটা মনে হয় এখানে না লিখে, না লিখে আমি একটু বুঝিয়ে দিই অন্য পেজে, তাহলে বুঝতে পারবো খুব ইজিলি। আমরা এইখানে যাই, দেখো এইখানে দেখো, সেটা সাদা দিই, হোয়াইট হোয়াইট হোয়াইট। দেখো আমি এখানে থিওরিটা কি হবে, দেখো এখানে থিওরিটা হবে হিসাব সমীকরণের উপর। হ্যাঁ, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, লেনদেনের প্রভাব
দুই ধরনের। এই যে দেখো আমি 2 লিখে দিচ্ছি। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দুই ধরনের। একটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা ভালো করে মনে রাখবা, নেট বা পরিমাণগত পরিবর্তন। নেট বা পরিমাণগত পরিবর্তন, এটা একটু মনে রাখবা। এরপরে হচ্ছে কাঠামো বা গুণগত পরিবর্তন। কাঠামো বা গুণগত পরিবর্তন, এটা দেখো, একটা হচ্ছে নেট বা পরিমাণগত পরিবর্তন, একটা হচ্ছে কাঠামো বা গুণগত পরিবর্তন। এখন এই জায়গাটা একটু বোঝো, হ্যাঁ, আমি তোমাদেরকে কি বলছি দেখো, এখানে এটা হচ্ছে কি ভাই, দুই পাশে পরিবর্তন, দুই পাশে পরিবর্তন, হ্যাঁ, দুই পাশে পরিবর্তন। আর এটা হচ্ছে কি, এক পাশে পরিবর্তন, এক পাশে, এক পাশে পরিবর্তন। অর্থাৎ এখানে যেটা বললাম দেখো, দেখো এটা বলেছি আমি দুই পাশে পরিবর্তন, আর এটাকে বলেছি কি আমি এক পাশে পরিবর্তন। এখন কোথায় এক পাশে দুই পাশে পরিবর্তন, দেখো আমি তোমার বলি। ধরো আমরা একটা সমীকরণ লিখি, হ্যাঁ, আমি এখানে একটা লিখে দিই, ধরো সমীকরণ লিখলাম, ধরো এ, আচ্ছা এটা একটু আমি কালার চেঞ্জ করে করে একটু লিখি, হ্যাঁ, এ সমান এল প্লাস ওই, এটা না, দেখো যখন দেখবা যে শুধুমাত্র, দেখো আমি আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। এটা হচ্ছে সম্পদ। সম্পদ বলতে আমরা কি কি বুঝি ভাইয়া? ধরো আমি দুইটা লিখে দিই এখানে, নগদ, আসবাবপত্র, আসবাবপত্র। তাই বলতে ধরো আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ধরো পাওনাদার, এখানে সমান দিলাম, ধরো পাওনাদার, হ্যাঁ। আর এই মালিকানা সত্ত্বের মধ্যে প্রভাব বিস্তারকারী উপাদান অনেকগুলা, মনে রাখবা, মূলধন প্লাস আয় মাইনাস ব্যয়। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটাও তো দেখতে পাচ্ছ না, হ্যাঁ, অনেকের চোখে প্রবলেম থাকতে পারে। দেখো আমি কি লিখেছি, নগদে লিখেছি, সম্পদের ঘরে লিখেছি নগদান, এরপরে কি লিখেছি ভাইয়া, আসবাবপত্র। পাওনাদারে কি, এই দায়িত্বে কি লিখেছি, একটা এক্সাম্পল জাস্ট আমি পাওনাদারটা ধরে নিয়েছি, হ্যাঁ। এরপরে দেখো ওইতে কি লিখেছি, দেখো আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের মূলধন, মূলধনের সাথে আই, তার মানে সি প্লাস আর, সি প্লাস আর মানে ক্যাপিটাল, রেভিনিউ যোগ হবে, এরপরে মাইনাস ই, ই মানে কি এক্সপেন্স, মানে ব্যয়, এই যে ব্যয় মাইনাস হবে এখানে, হ্যাঁ, ব্যয় মাইনাস, এরপরে মাইনাস হবে উত্তোলন মানে ড্রয়িংস, এইটা লিখেছি। এখন এখানে দেখো কোনটা কি পাশে পরিবর্তন, দেখো আমি এখানে লিখি একটা এন্ট্রি, ধরো ধরো বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় যাবে কি, বাকিতে পণ্য ক্রয় যাবে কি হবে, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এরপরে কি বা প্রদেয় হিসাব বা পানাদারে লিখি, হ্যাঁ, আমি যেহেতু এখানে লিখে দিয়েছি পানাদার হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমি ধরো পণ্য ক্রয় করছি, ধরো ধরো 200 টাকার, তাহলে 200 টাকা আমার কি কি হবে, দেখো পানাদার ক্রেডিট, তার মানে আমার দায় বাড়ছে কত, 200 টাকা। এরপরে কি হচ্ছে, দেখো আমার ক্রয় হিসাব ডেবিট, ক্রয় মানে কি ভাইয়া, খরচ, তাহলে খরচটা কোথায় যায়, আমাদের সম্পদে নাকি দায়ে নাকি মালিকানা সত্ত্বে, এই যে দেখো আমি লিখে দিয়েছি, ই লিখেছি এখানে, ই মানে কি এক্সপেন্স, মানে খরচ মাইনাস হয়, তাহলে খরচটা আমার মালিকানা সত্ত্বের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ খরচ হলে মালিকানা সত্ত্ব কমে যায়। বহুত কিছু না, আমি জাস্ট দেখলাম যে আমার এইখানে মালিকানা সত্ত্বের ঘরে ব্যয় আছে, তার মানে আমার এই যে ক্রয়ের যে টাকাটা এটা এইখানে হবে। তাহলে দেখো পরিবর্তনটা দেখো কোথায় হয়েছে, অর্থাৎ এখানে আমি একটু মাইনাস দিয়ে দিই, কারণ ব্যয় হলে মালিকানা সত্ত্ব কি হয়ে যায়, আমার কমে যায়। তাহলে দেখো পরিবর্তনটা কোথায় হয়েছে, শুধুমাত্র হিসাব সমীকরণের এক পাশে পরিবর্তন হয়েছে, অর্থাৎ দায় বেড়েছে আর মালিকানা সত্ত্ব কমেছে, দায় বেড়েছে আর মালিকানা সত্ত্ব কমেছে, অর্থাৎ ক্রয় করলে ব্যয় বাড়ে, আর ব্যয় বাড়লে কি আমার মালিকানা সত্ত্ব কমে যায়, আর বাকিতে ক্রয় করেছো মানে দায় বেড়েছে। তাহলে দেখো তো ভাইয়া পরিবর্তনটা এক পাশে পরিবর্তন, তাহলে এক পাশে পরিবর্তন হলে আমরা কি বলবো, কাঠামো বা গুণগত পরিবর্তন। এই যে আমি এখানে লিখে দিয়েছি এক পাশে পরিবর্তন। এখন এই পাশে আসো, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, দেখো ধরো লিখলাম নগদে, নগদে আসবাবপত্র ক্রয়, এগুলো জাবেদা করে করে দেখতে হবে ভাইয়া, হ্যাঁ, যারা জাবেদা পারবা তারা খুব ইজিলি সলভ করতে পারো। দেখো আসবাবপত্র হিসাব কি হবে,
ডেবিট। নগদান হিসাব কিভাবে ভাইয়া? ক্রেডিট। তুমি একটা জিনিস দেখো, ধরো এখানে আসবাবপত্র কিনছো ধরো 3,000 টাকা, তাহলে দেখো আমার একই পাশে দেখো 3,000 টাকা আমার কমে গেছে, টাকা কমে গেছে, অপোজিট পাশে আমার সম্পদ 3,000 টাকার আসবাবপত্র বেড়েছে, অর্থাৎ একটা সম্পদ কমে আরেকটা সম্পদ বেড়েছে। তাহলে দেখো পরিবর্তনটা পরিবর্তনটা সমান চিহ্নের এই পাশ আর এই পাশ, দেখো দুই পাশে পরিবর্তন ঘটে নাই, শুধুমাত্র আমার এই পাশের সম্পদ পাশে পরিবর্তনটা কমেছে ঘটেছে, অর্থাৎ এক পাশে পরিবর্তন, একটা সম্পদ কমেছে একটা সম্পদ বেড়েছে, এগুলাকে আমরা বলি কাঠামো বা গুণগত পরিবর্তন। হ্যাঁ, এখন আসো নিট বা পরিমাণগত পরিবর্তন কোনটা দেখো, নিট বা পরিমাণগত পরিবর্তন কোনটা দেখো, যেটা দুই পাশে পরিবর্তন ঘটবে সেটাকে বলি আমরা নিট বা পরিমাণগত পরিবর্তন। তাহলে দেখো আমি এখানে লিখি, ধরো নগদে বা ধরো পাওনাদারকে 2,000 টাকা, পাওনাদারকে 2,000 টাকা প্রদান। তুমি একটা জিনিস দেখো, পাওনাদারকে 2,000 টাকা প্রদান মানে টাকা দিছো, তার মানে তোমার নগদ কমে গেছে 2,000 টাকা কমে গেছে। এরপরে তুমি পাওনাদারকে টাকা দিছো, তাহলে পাওনাদারও কমে গেল কত, 2,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ এটা জাবেদা করলে কি হবে দেখো, পাওনাদার হিসাব কমে যাবে না, পাওনাদার দায়, দায় কমলে কি হয়, ডেবিট, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব কি হবে, ক্রেডিট। তাহলে দেখো ভাই আমার এখানে নগদে টাকা দিছি, তার মানে আমার নগদ কমে গেছে, পাওনাদারকে টাকা দিছি, তার মানে এটা কোথায় ইফেক্ট পড়ছে, যে পাওনাদার কমে গেছে। তাহলে দেখো পরিবর্তনটা একটা সম্পদ পাশও ঘটেছে ওই পাশও ঘটেছে, অর্থাৎ সমান চিহ্নের সমান চিহ্ন এটা, এই সমান চিহ্নের এই পাশেও যদি পরিবর্তন ঘটে, সাথে সাথে এই পাশের কোনো একটা এন্ট্রি ধরো এল অথবা ওইতে যদি পরিবর্তন ঘটে, তখন সেটাকে আমরা নিট বা পরিমাণগত পরিবর্তন বলবো। ঠিক আছে, হিসাব সমীকরণের উভয় পাশে যখন পরিবর্তন ঘটবে। এখন আমি একটা এন্ট্রি লিখে দিচ্ছি, তোমরা যারা ক্লাসটা দেখছো এটা বলবা কি হবে। আচ্ছা এখানে দেখো আমি বলি, ধরো ভাড়া প্রদান, ভাড়া প্রদান, ভাড়া প্রদান 2,000 টাকা। বলো তো ভাইয়া এটা কোন ধরনের পরিবর্তন? ভাড়া প্রদান 2,000 টাকা, বলো এটা কোন ধরনের পরিবর্তন বলো। হ্যাঁ নগদে পণ্য ক্রয়, হ্যাঁ সিদ্দিকা ঠিক আছে, এটা নগদে পণ্য ক্রয় মানে তোমার নগদ কমেছে আর ওইদিকে মালিকানা সত্ত্ব কমেছে, তাহলে নিট বা পরিমাণগত পরিবর্তন হবে। হ্যাঁ, আমি লিখেছিলাম বাকিতে। এটা বলো কি হবে, ভাড়া প্রদান, নেট, ইভা, গুড, সবার আগে সে আনসার করেছে। তাহলে কি আমাদের আগে থেকে যারা পেট বেজে ক্লাস করতেছো, তোমাদের থেকে তো সে এগিয়ে গেল, সে তো কেবল 2 থেকে 3টা ক্লাস করতেছে অ্যাকাউন্টিং। হুম, 1 বছর 6 থেকে 7 মাস পড়লা, পরে যদি এটা আনসার করতে না পারো খুব দ্রুত, তাহলে কেমন দেখায় না বিষয়টা। হুম, তাহলে দেখো এটা হবে কি নিট বা পরিমাণগত পরিবর্তন। ভাড়া প্রদান মানে কি ভাইয়া, 2,000 টাকা ভাড়া দিছো, তার মানে এই যে এখানে এইখানে দেখো এইখানে হচ্ছে কি আমার ব্যয়, আয়, এইগুলো হচ্ছে আমার এই এই পাশে। তাহলে দেখো ভাড়া প্রদান মানে কি, কার সাথে সংশ্লিষ্ট, খরচের সাথে সংশ্লিষ্ট, কত, 2,000 টাকা, তাহলে 2,000 টাকা আমার খরচে যাচ্ছে। এরপরে কি বলছে দেখো, 2,000 টাকা প্রদান করছো, তার মানে 2,000 টাকা প্রদান করছো মানে নগদ কমে গেছে। তাহলে দেখো পরিবর্তনটা দুই পাশে হচ্ছে, এই পাশও পরিবর্তন এই পাশও পরিবর্তন, এটা হচ্ছে নিট বা পরিমাণগত পরিবর্তন। এখন আমরা আসি, এখন তোমরা একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যে ভুলটা করবা পরীক্ষা আসলে এরপরও ভুল করবা, পরীক্ষায় যদি আসে এরপরও তোমরা ভুল করবা। কোথায় ভুল করবা জানো, তোমরা এটা ধরতে পারবা যে আমার কত টাকা কমেছে বা কোন পাশে পরিবর্তন, তোমরা ধরতে পারবা নিট বা পরিমাণগত পরিবর্তন, কিন্তু তোমরা নামে ভুল করবা। এই নামগুলো অনেক সময় অনেক স্টুডেন্ট গরমিল তৈরি করে ফেলে। হ্যাঁ, এই নামগুলো অনেক সময় মনে রাখতে পারে না, নিটের সাথে পরিমাণগত মিল আর হচ্ছে কাঠামো বা গুণগত একই জিনিস। তুমি একটা জিনিস মনে রাখবা, এই দুইটা নাম সংক্ষিপ্তভাবে মনে রাখার চিন্তা একটু আমি শর্টকাট লিখে দিচ্ছি, কাঠে গুণ ধরে, কাঠে গুণ ধরে, কাঠে গুণ ধরে, তাহলে এই দুইটা নাম ইজিলি মনে রাখতে পারবা, কাঠে গুণ ধরে, এটা লাগবে না, এই দুটো একসাথে মনে রাখতে পারলে অপোজিটটা বের হয়ে যাবে, কাঠে গুণ ধরে, তার মানে কাঠামোগত পরিবর্তন আর গুণগত পরিবর্তন সেম জিনিস, কাঠে গুণ ধরে, এটা মনে রাখো। কাঠে গুণ ধরে, হ্যাঁ এটা মনে রাখো। আচ্ছা এরপরে আমরা যাই, নেক্সটে যাই, দেখি কি আছে এখানে।
এরপর আমরা স্লাইডে যাই। হ্যাঁ, স্লাইডে যাই। এই যে দেখো আমি এগুলো বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে দেখো সবটা লেখা আছে। দেখো সম্পদ বৃদ্ধি অথবা দায় বৃদ্ধি হবে, এগুলো জাস্ট লেখা আছে, এগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, এগুলো এন্ট্রি হয়ে যে তুমি জাস্ট আমি যা বুঝালাম ওইটা মনে রাখলে হবে, এগুলো এতটুকু বোঝা লাগবে না। হ্যাঁ, এগুলো সলভ করা লাগবে না, আমি যেটা বলেছি সেটা মনে রাখো তাহলেই চলবে। এরপরে কি আছে দেখো, একটু ছোট করে ফেলি। দেখো এখানে থিওরি, এগুলো তোমরা পারবা। হ্যাঁ, এটাও পারবা, থিওরি আছে। আমরা কিছু ম্যাথ করি এখন, এগুলো একটু বাসা একটু দেখবা। হ্যাঁ, এগুলো আমি ওই যে আগে যা বুঝিয়েছি সবগুলো এখানে আছে। এখানে একটা হিসাব দেখলাম, এই যে হিসাব ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এসেছিল। উত্তোলন হিসাব কোন ধরনের হিসাব? উত্তোলন হিসাবটা কোন ধরনের হিসাব? স্থায়ী হিসাব নাকি সাময়িক হিসাব নাকি ব্যয় হিসাব নাকি নামিক হিসাব? তুমি একটা জিনিস দেখো, এই নামিক হিসাব বলতে আমরা কি বুঝি? আয় ব্যয়, আয় হিসাব ব্যয় হিসাব। হ্যাঁ, এরপরে দেখো স্থায়ী হিসাব বলতে কি বুঝি আমরা? স্থায়ী হিসাব বলতে ধরো স্থায়ী সম্পদ, স্থায়ী দায় যেগুলো আছে সেগুলোকে বুঝি। আর সাময়িক হিসাব মনে রাখবা, এই উত্তোলন হিসাবটাকে আমরা সাময়িক হিসাব বলি। হ্যাঁ, উত্তোলন হিসাবটাকে আমরা কি বলি? সাময়িক হিসাব বলি। অর্থাৎ কেন সাময়িক হিসাব? কারণ এটা হচ্ছে বছরে, তুমি মনে রাখো এই যে উত্তোলন, আয়, ব্যয়, এই তিনটা হিসাবকে বন্ধ করার জন্য আমরা সমাপনী দাখিলা দিই। এই তিনটা হিসাবকে বন্ধ করার জন্য আমরা কি দিই ভাইয়া? সমাপনী দাখিলা দিই। হ্যাঁ, এটা মনে রাখবা। এই জন্য এটাকে সাময়িক হিসাব বলা হয়। উত্তোলন হিসাবটাকে কেন সাময়িক হিসাব বলা হয়? কারণ বছর শেষে আমরা যেমন সম্পদ, হ্যাঁ, যেমন সম্পদ, দায়, মূলধন, এই তিনটার ব্যালেন্স যেমন ব্যালেন্সগুলো যেমন পরবর্তী বছর নিয়ে যায়, ধরো পরবর্তী বছর যেমন নিয়ে যায়, সেরকম ভাবে এগুলোকে আমরা পরবর্তী বছর নিয়ে যায় না। এগুলোকে কি করি? যে বছর ধরো এটা আমার এইটা ধরো ব্যবসা প্রতিষ্ঠানে ধরো 2019, তাহলে 2019 সালের এই যে তিনটা ব্যালেন্স থাকবে, এই তিনটা ব্যালেন্সকে আমরা 2020 সালে নিয়ে যাব। এবং 2000 ধরো 5টা হিসাব, এই উত্তোলন হিসাব ছিল আমার 19-এ, আয়, ব্যয়, সম্পদ, দায় আর মূলধন, ধরো এই হিসাবগুলো ছিল আমার 2019 সালে। এখন এইখানের মধ্যে তিনটা হিসাবকে আমরা কি করব? বছরের শেষে সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিব। ঠিক আছে, এরপরে দেখো সম্পদ, দায়, মূলধন, এই তিনটাকে আমরা নিয়ে যাবো পরবর্তী বছরে। এই তিনটাকে নিয়ে যাবো কোথায়? পরবর্তী বছর। অর্থাৎ এগুলোকে আমরা পরবর্তী বছরে ব্যালেন্স নেই না, এটাকে বন্ধ করে দিতে হয়। এই জন্য আমরা এটাকে সাময়িক হিসাব বলবো। 7-এর খ, হ্যাঁ, মন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, নামটা পরিচিত লাগছে, আগে মনে ক্লাসে ছিল। এগুলো হচ্ছে পারবা, এগুলো একটু দেখবা, খুব ইজি কোয়েকশন। যেটা যেটা পারবা না আমি এগুলো একটু দেখাই দিচ্ছি। দেখো এই যে এখানে এখানে একটা কোয়েকশন বলছে, দেখো এটা একটু কেউ কেউ যদি বেশি বুঝো, অনেকে আছে না যে ম্যাথ আমি খুব ভালো বুঝি, তারা ভুল করবা। যারা ম্যাথ বেশি ভালো মানে খুব ভালো বুঝো তারা এই ম্যাথটা ভুল করবা। দেখো একদম মানে খুব ঠান্ডা মাথায় সলভ করতে হবে। দেখো এখানে কি বলেছে, আমাদের আগে বলেছে কি প্রারম্ভিক মূলধন কত টাকা হবে, তাই না? তাহলে প্রারম্ভিক মূলধন কত টাকা হবে সেটা দেখো। এখানে বলেছে প্রারম্ভিক মূলধন তো আমরা জানি বের করতে, তাই না? বের করতে তো পারি। দেখো নগদ কত? 1 লক্ষ টাকা। অর্থাৎ ব্যবসায় শুরুতে সে যা যা নিয়ে শুরু করবে সেটার যোগফল 1 লক্ষ টাকা। হ্যাঁ, 1 লক্ষ টাকা। নগদের 20% মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, নগদের 20%, তাহলে দেখো 1 লক্ষ টাকার 20%। হ্যাঁ, এটা কিভাবে করবা? 20%, এই 20%টা কিভাবে করবা? 20% না বসা, তুমি উপরে দিবা 20, নিচে 100, তাহলে এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা, 20-এর সাথে 1000 গুণ করো, তাহলে কত হবে? 20,000। তাহলে 20,000, দেখো তাহলে এই যে 20,000 যোগ করো, কত হয়? 1,20,000 টাকা, অর্থাৎ 1,20,000 টাকা। এরপরে কি বলেছে দেখো, উক্ত মাসেই অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় করেছে। এটা পরে প্রারম্ভিক শুরু করেছে সে এখান থেকে, এই যে এখান থেকে শুরু করছে 1 লক্ষ টাকা, আর আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে। আর এখানে এটাই চেয়েছে প্রারম্ভিক মূলধন কত টাকা হবে। এখন ক্যালকুলেটর ক্রয় করেছে, এটা যদি তোমরা যোগ করে দাও, এটা হচ্ছে ব্যবসার মাঝামাঝি দেবে, কোনো একদিন তারা লেনদেনটা করেছে, এরপরে 10% সুদে এত টাকা ঋণ গ্রহণ করেছে, এগুলো আসবে না। তোমার ওই যে উপরের যেটা শুরুতে যে ব্যালেন্স গুলো ছিল সেটা দিয়ে আমাদের প্রারম্ভিক ব্যালেন্সটা বের করতে হবে। হ্যাঁ, এরপরে এইখানে যাই, এই যে এখানে দেখো, দেখো এইখানে দেখো এইটা কি বলেছে দেখো, লেনদেনের ফলে জনাব রাহির ব্যবসায় কি বৃদ্ধি পাবে। আচ্ছা এটা একটু ভুল আছে মনে হয়। হ্যাঁ, যে ব্যবসায়ী, আচ্ছা 10% করে, আচ্ছা এইখানে এটা হবে যে এই যে দেখো এখানে কোয়েকশনটা আমি মার্ক করে দিচ্ছি, পুরোটা পড়বা না। হ্যাঁ, দেখো 10% সুদে 10,000 টাকা ঋণ গ্রহণ করলে
লেনদেনের ফলে মানে ঋণ গ্রহণ করলে লেনদেনের ফলে জনাব রায়ের ব্যবসায় কি বৃদ্ধি পাবে? তুমি একটা জিনিস মনে রাখো, 10% উপরের এটা না, এটা কোয়েশ্চনটা একটু ভুল আছে, আমি এই এতটুকু দেখে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। দেখো জাস্ট এটা মনে রাখো, 10% সুদে তুমি 10,000 টাকার ঋণ গ্রহণ করেছো, সেটার কারণে ব্যবসায়ী রাহির কি পরিবর্তন ঘটবে? অর্থাৎ তুমি যদি লোন নাও আর এটা পার্সেন্টেজ মনে রাখবা, কোনো দায়ের সাথে যদি পার্সেন্টেজ কথা লেখা থাকে সেটা দীর্ঘমেয়াদী হবে। কি হবে ভাইয়া? সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী হবে। হ্যাঁ, দীর্ঘমেয়াদী দায়। কি হবে ভাইয়া? দীর্ঘমেয়াদী দায় হবে। হ্যাঁ, দীর্ঘমেয়াদী দায়। তাহলে আনসার হবে কত? 13-3। আচ্ছা, এরপরে যাই। এটা কি বলেছে দেখো তো, বলেছে ব্যবসায় সম্পত্তির উপর মালিক বা মালিকের দাবিকে কি বলে? অর্থাৎ আমরা যখন এ সমান এল প্লাস ওই লিখি না, ধর আমার সম্পদ 10 টাকা ছিল, দায় ছিল 8 টাকা, তাহলে আমার মালিকানা সত্ত্ব কত? মালিকানা সত্ত্ব কত? তাহলে আমার 10 টাকা থেকে আমি 8 টাকা মাইনাস করলে 2 টাকা, এই 2 টাকাটাই বলছে। দেখো অর্থাৎ ব্যবসায়িক সম্পত্তির উপর মালিক বা মালিকদের দাবিকে কি বলে? অর্থাৎ ব্যবসায়িক সম্পত্তির উপর দায় বাদ দিলে যে টাকাটা থাকে সেটা হচ্ছে মালিকের দাবি। তাহলে সেটা মালিকের দাবিকে কি বলি আমরা? মালিকানা সত্ত্ব বলি। কি বলি ভাইয়া? মালিকানা সত্ত্ব বলি। অর্থাৎ যে টাকাটা মালিক নিজে দাবি করতে পারে। এগুলো থিওরি, এটাও থিওরি, এটা পারবা। আচ্ছা আচ্ছা এটা বলো তো দেখি, কে পারো? বলো এখানে এই ম্যাথটা বলো তো দেখি, পারো কিনা। বলেছে দেখো একই সম্পদ বৃদ্ধি, অন্য একটি সম্পদ হ্রাস পায়, এটা কোনটা হবে লেনদেন? বলো তো আনসার কত হবে? এখানে বলছে ব্যাংকে অর্থ জমা, অনেকগুলো বলেছে। হ্যাঁ, তো আমরা আগে জাবেদা করে দেখবো, যে আমাদের জাবেদা করে দেখি কি হয়। নগদে আসবাবপত্র ক্রয়, এটা জাবেদা কি ভাইয়া? আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব কি? ক্রেডিট, তাই না? এরপরে যায় নগদে মাল বিক্রয়, এটা জাবেদা কি? তাহলে হচ্ছে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, এখন আরেকটা করি। দেখো এই যে ব্যাংকে অর্থ জমা, ব্যাংকে অর্থ জমার জাবেদা কি? ব্যাংকে অর্থ জমা দিচ্ছ, তাহলে ব্যাংক বেড়ে গেল, ব্যাংক হিসাব হবে ডেবিট। আরেকটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি, ধরো নগদ টাকা কমে গেল, নগদান হিসাব হবে কি? ক্রেডিট। তাহলে তুমি এখানে একটা জিনিস দেখো, যে আমার ব্যাংক বেড়েছে তার মানে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই চিহ্নটা দ্বারা সম্পদ বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আর নগদ কমে গেছে, তাহলে নগদ আমার কি হয়েছে? হ্রাস পেয়েছে। এই দুইটাই সম্পদের উপাদান, একটা বেড়েছে একটা কমেছে। কিন্তু এখানে দেখো, এখানে নগদ হচ্ছে আমার কি হয়েছে? বেড়েছে। নগদ বেড়েছে, অর্থাৎ এ বেড়েছে। আমি এই প্রতীকটা দ্বারা বুঝাচ্ছি যে বেড়েছে, আর এটা দ্বারা বুঝাচ্ছি যে কমেছে। হ্যাঁ, এখন বিক্রয় হিসাব ক্রেডিট, দেখো এটা কি আয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ এখানে রেভিনিউ মানে আয়টা বেড়েছে, অর্থাৎ এটা তো আমার সম্পদের উপাদান না, এটা আমাদের সম্পদের উপাদান না, তাহলে আনসার এটা বাদ। এখন আসবাবপত্র এখানে কি বলছে? এটা, তাহলে এখানে এ বেড়েছে আর নগদ হচ্ছে আমার সম্পদের রিলেটেড, তাহলে হচ্ছে আমার এটা কমে গেছে, টাকা পরিশোধ করেছো, তাহলে আনসার হবে এটা আর এটা, অর্থাৎ কো আর গো হবে আনসার। হ্যাঁ, 18-4। আচ্ছা আমি একটু কথা বলি, শোনো, যারা যারা ক্লাসটা করতেছো একটু শুনবো, আমার কথাটা শোনো। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, দেখো তোমাদের এরকম অনেকেরই মনে হতে পারে যে আসলে যে যতগুলো ক্লাস হচ্ছে বা এখানে করাচ্ছে, এটা পড়লে কি আসলে এনাফ নাকি আরো বেশি কিছু পড়বা? মনে রাখবা, সব বেশি কিছু পড়বা না, বেশি কিছু পড়তে যাবা না কখনো। ধরো তোমার কাছে 2টা বই আছে, অ্যাকাউন্টিং 2টা বই আছে। হ্যাঁ, 2টা বই আছে, ধরো 2টা বই আছে, কেউ যদি বলো যে আমি 2টা বইয়ে ভালোভাবে কমপ্লিট করে নিব, তোমার চান্স হবে না ভাইয়া, তোমার চান্স হবে না। মনে রাখবা, চান্স হবে না, এটা মনে রাখবা তুমি। আমি বলে দিলাম তোমার চান্স হবে না। এখন যদি বলো যে ভাইয়া আমি 2টা বই ভালোভাবে কমপ্লিট করলে কেন চান্স হবে না ভাইয়া, তাহলে তোমার চান্সটা আগেই হতো। এখন দেখো কেন হয় না, দেখো তুমি এটা একটা জিনিস বুঝো, তোমার কাছে 2টা বই আছে। হ্যাঁ, তুমি বইটা কি করো, দেখো 2টা মিক্সড করে পড়তেছো, ভালো কথা, 2টাই পড়তেছো। এখন কথা হচ্ছে 2টা পড়ে তুমি ভাইয়া ব্যালেন্স করতে পারবা না। ধরো আমি তোমারে বলি, এইখানে যেভাবে আলোচনার এই টপিকগুলো আলোচনা করা হবে, ওই বইটাতে সেভাবে আলোচনা করবে না, একটু অন্যভাবে আলোচনা করবে। তো তুমি যখন একই বিষয়ে যখন ভিন্ন ভিন্ন জিনিস যখন মাথায় ঢুকাবে, তখন তোমার মাথার মধ্যে একটা প্যাচ সৃষ্টি হয়ে যাবে, যেটা দিয়ে তুমি কোয়েশ্চন সলভ করতে পারবে না। এই জন্য আমি তোমার বলি, 2টা বই যদি তোমার কাছে থেকে থাকে, 2টা বই যদি থাকে, নিজের উপর কনফিডেন্স রাখবা, লাস্ট মোমেন্টে নিজের উপর কনফিডেন্স রাখবা, কারণ পরীক্ষা দিবা তুমি, আমি দিব না, পরীক্ষা দিবা তুমি নিজে।
তোমার কাছে যে দুইটা বই আছে, দুইটা বইয়ের মধ্যে তুমি যেটা দেখবা যে কোন বইটা ভালো বুঝো, কোন বইটা ভালো বুঝো সেই বইটাই পড়বা। আর একটা বইকে একবারে মনে করো যে উপরে তুলে, মনে করো যে একবারে কি বলবো থেকে প্যাকেজ করে রেখে দিবো, ওটা পড়ার দরকার নেই। যে কোনো একটা বই খুব ভালোভাবে পড়ো, বিশ্বাস করো বাজারে যতগুলো বই আছে কোনো বই খারাপ না, কোনো বই খারাপ না। তারা অনেক অ্যানালাইসিস করে একটা এডমিশন টেস্টের বই বের করেছে। তারা এমনিতেই না যে কোনো জায়গায় কাট করে বা বের করেছে না, ওইরকম ভাবে আমি যতগুলোই বই দেখেছি সেটা ওইরকম বই কখনো আসে নাই। তা আমরা যে কোচিং সেন্টার যে বইটা করেছি সেটা অনেক ভালো বই, তুমি ওই বইটাও পড়তে পারো যদি ভালোভাবে পড়ো। ওই বইটা থেকে ধরো তুমি 80% কমন পাবা, আর 80% কমন পাওয়া মানে ভাইয়া অনেক কিছু, অনেক কিছু। তুমি কোনো বই থেকে 100% প্রশ্ন কখনো কমন পড়ে না, কথা বুঝতে পারছো? তো এটাই, তুমি যে তোমার কাছে যে বইটা আছে সে বইটা পড়বা, আর আমাদের পেইড বেসে যে ক্লাসগুলো হবে অ্যাকাউন্টিং সেটা করবা। আর একটু চেষ্টা করবা যে ভাইয়ারা যে ক্লাসে যে নোটগুলো করাবো সেগুলো খাতা একটু নোট করে নেবো ভালোভাবে, ঠিক আছে? তাহলেই হবে। তোমার কাছে যে বইটা আছে বই প্লাস আমাদের পেইড বেসের যে ক্লাসে যেগুলো প্রশ্ন সলভ করাবো সেগুলো বারবার সলভ করবা। যেটা তোমাদের বেশি প্রবলেম থাকবে সেগুলো খাতায় নোট করে করে পড়বা। দ্যাট ইজ এনাফ, এটাই এনাফ তোমার একটা এডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য, এটাই এনাফ। তোমাকে হাজার হাজার বই পড়তে হবে না, যদি হাজার হাজার যদি 2-3টা বই পড়ো তুমি সর্বোচ্চ ধরো এই যে লুকা পেসিওলি আসো না, তার সর্বোচ্চ তুমি নাতি হতে পারো, এর বেশি কিছু হতে পারবে না। একজন অ্যাকাউন্টিং বিশেষজ্ঞ হতে হবে, মানে হতে পারবা। তো তুমি একজন অ্যাকাউন্টিং বিশেষজ্ঞ হয়ে কি করবা? তুমি যদি একটা ভার্সিটিতে চান্স না পাও, লাভ নাই তো। আগে ভার্সিটিতে চান্স পাও, এরপরে তুমি হিসাব বিজ্ঞান নিয়ে পড়ে হিসাব বিজ্ঞানের তোমার হচ্ছে গবেষক হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য বলি একটা বই পড়বা, তোমার কাছে যে বইটা আছে সেই বইটা পড়বা, প্লাস হচ্ছে আমাদের যে লেকচার সিটগুলো আছে কোচিং এ সেটা পড়বা। আর যে লাইভে বা পেড বেচে যে ক্লাসগুলো করাবো, যে প্রশ্নগুলো করাবো সলভ সেগুলো করবা। তোমরা কি মনে করতেছো যে আমি যে প্রশ্নগুলো আছে সেগুলো কোন একটা বই থেকে কপি পেস্ট করে বসে ফেলছি? না, এগুলো আমাদের অনেক অ্যানালাইসিস করে বের করা। অর্থাৎ অ্যাডমিশন টেস্টে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিচ্ছে, আমরা বিভিন্ন কলেজ বিভিন্ন ইউনিভার্সিটির যে কোয়েকশনগুলো আছে সেখান থেকে অ্যানালাইসিস করে করে আমাদের এই কোয়েকশনের পিডিএফ গুলো বানানো। অর্থাৎ এইগুলো এমন না যে কোনো একটা বই থেকে কাট করে নিয়ে এসেছি, তোমরা কেউ দেখাইতে পারবে না, ঠিক আছে? এগুলো ভালোভাবে সলভ করো, একদম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোয়েকশন আছে, এগুলো দিয়ে তোমরা চান্স পাবা। আর অ্যাকাউন্টিং আর ইংলিশটাও ভালো করে পড়বা। এই দুইটা বেস, যারা অ্যাকাউন্টিং এবং ইংলিশ যারা ভালো করে তারা যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে। বাংলা ম্যানেজমেন্ট সবাই পারে, বাংলা একটু যদিও কঠিন, একটু বুঝে বুঝে পড়লে পারবা। ম্যানেজমেন্ট সবাই পারে, অ্যাকাউন্টিংটা বুঝে বুঝে পারে না, আর ইংলিশটা, এই দুই জায়গায় ধরা খায়। তো তোমরা অ্যাকাউন্টিংটা খুব ভালোভাবে একটু বাসায় প্র্যাকটিস করবা। আমাদের পেড বেচে যারা ক্লাসটা করো, তোমাদের যদি বেশি প্রবলেম থাকে, তোমাদের আসিফ স্যার হচ্ছে ক্লাস নেই বা আসিফ ভাইয়ের ক্লাস নেই, অনেক ভালো ক্লাস নেই, তোমরা তাকেও ইনবক্স করতে পারো যে ভাইয়া আমি এই কোয়েকশনগুলা বুঝি নেই। ভয় পেয়ে লাভ নেই ভাইয়া, ভয় পেয়ে লাভ নেই। আমাদের পেড বেচে যারা ক্লাসটা করো তোমাদের জন্য এই সুযোগটা আছে। হ্যাঁ, তোমাদের জন্য এই সুযোগটা আছে। বা পেড বেচে তোমরা কোয়েকশনটা বলবা যে আমি এই কোয়েকশনটা পারি নাই, এমন বলো না যে আমি যদি এই কোয়েকশনটা দিই তাহলে আমার ওই বান্ধবীগুলো হচ্ছে আমাকে বলবে যে এই এত সহজ কোয়েকশনটা পারে না। ভাই এরকম তোমার মনে চিন্তা ভাবনা রাখবা না, কারণ এখানে আসছো শেখার জন্য, একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে ইউনিভার্সিটিতে তুলে দেওয়া। এখন তোমার যে প্রবলেমগুলো এটা নিজেদের থেকে বলতে হবে, নিজেদের থেকে বলতে হবে। যদি কোনো কিছু না বুঝো, পেড বেচের যে আমাদের গ্রুপটা আছে সেখানে তুমি বলবা যে ভাইয়া এটা আমরা বুঝতে পারি নাই। বা তুমি যদি এটাও যদি লজ্জাবোধ থাকে বা শরম পাও যে না আমি এটা এখানে দিতে পারতেছি না, তোমরা ইনবক্স করবা, তোমাদের আসিফ ভাইয়ার ইনবক্স করবা বা আমাকে ইনবক্স করতে পারো, যেটা বুঝো না। আমরা কি করব সেটা পরবর্তী যে ক্লাসটা নিব সেখানে সলভ করে দিব। যতগুলা প্রশ্ন যদি 50টা পাও, 50টাই তোমরা ইনবক্স করে রাখবা, ঠিক আছে? যা পাবা তাই, মনের মধ্যে কোনো প্রশ্ন রাখবা না। হ্যাঁ, মনের মধ্যে কোনো প্রশ্ন রাখবা না। আর আমি অল্প একটা কিছু দেখো এখানে দুই একটা টপিক পড়াবো এখানে, এটা একটু বুঝো। দেখো এইখানে একটা আলোচনা করে দিচ্ছে, এটা দেখো, এই যে দেখো এটা আজকে আমাদের শেষ টপিক। এটা দেখো এখানে কি বলেছে, দেখো দলিল সমূহ যেগুলো আছে, চালান আছে, ক্যাশ মেমো আছে, ডেবিট নোট, এরপরে ক্রেডিট নোট আছে, ডেবিট ভাউচার আছে, ক্রেডিট ভাউচার। তাহলে এখানে একটা জিনিস দেখো, চালানটা কখন করা হয় দেখো, মনে রাখবা একজন বিক্রেতা, এটা হচ্ছে বাকিতে বিক্রয়, বাকিতে শেষ 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 বাকিতে বিক্রয়। হ্যাঁ, আজকে লাস্ট টপিক হচ্ছে এটা, বাকিতে বিক্রয়। দেখো একজন বিক্রেতা, এটা কে তৈরি করবে? বিক্রেতা তৈরি করবে। হ্যাঁ, বিক্রেতা তৈরি করবে, ঠিক আছে? দেখো বিক্রেতা তৈরি করবে, যখন সে বাকিতে পণ্যটা বিক্রয় করবে তখন সে চালান তৈরি করবে, অর্থাৎ যে দলিলটা তৈরি করবে সেটা কি? চালান। আর যখন সে নগদে পণ্য বিক্রয় করবে, মনে রাখবা যদি নগদে বিক্রয় করে, নগদে বিক্রয় করলে তারা কোন দলিলটা সংগ্রহ করবে ভাইয়া? ক্যাশ মেমো। কোনটা? ক্যাশ মেমো। এবং এটাও তৈরি করবে কে? এই দুটাই হচ্ছে, মনে রাখবা এই দুটা হচ্ছে বিক্রেতা তৈরি করে। কারা তৈরি করে ভাইয়া? বিক্রেতা, ক্রেতা কিন্তু তৈরি করে না। আর এটা মনে রাখবা ডেবিট নোট, পণ্য ফেরত, ক্রয়কৃত পণ্য ফেরত, আমি লিখি পণ্য ফেরত। হ্যাঁ, পণ্য ফেরত বললে বুঝবা।
পণ্য ফেরত। পণ্য ফেরত কে দেই? তুমি কারো কাছে পণ্যটা বিক্রয় করেছো, সে ক্রয় করেছে, ক্রয় করার পরে তোমার দেখছো কি এই প্রোডাক্টটা ভালো নাই, অর্থাৎ ক্রয়কৃত পণ্য ফেরত। আমি এখানে লিখে দিই, ধরো ক্রয়কৃত পণ্য ফেরত, ক্রয়কৃত পণ্য ফেরত। হ্যাঁ, এইটা দেখো, এটা কে তৈরি করে ভাইয়া? এটা তৈরি করে ক্রেতা। কে তৈরি করে? ক্রেতা। তুমি দেখো তোমার এটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা তোমার ব্যবসা প্রতিষ্ঠান, এটার নাম ধরো সুমন, আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান। হ্যাঁ, এরপরে ধরো এটা রহিম, তো রহিমের কাছে ধরো আমি ধরো 1 বস্তা আলু কিনেছি। কি কিনেছি ভাইয়া? আলু। ধরো আলু, কাঁচামাল যেটা আলু। হ্যাঁ, 1 বস্তা ধরো 40 কেজি কিনেছি। তাহলে এই 40 কেজি আমি পারচেস করেছি 40 কেজি। এখন দোকানে নিয়ে আসার পরে দেখা গেল যে এখান থেকে 5 কেজি আমার 5 কেজি পচা। 5 কেজি কি ভাইয়া? পচা। ঠিক আছে, 5 কেজি আলু পচা। তাহলে আমি এটা কি করবো ভাইয়া? এই প্রোডাক্টটা আমি, এই যে সুমন কি করবে, প্রোডাক্টটা রহিমকে ফেরত দিবে, অর্থাৎ যে ক্রয়কৃত যে প্রোডাক্টটা পণ্য ফেরত দিবে, কাকে দিবে? রহিমকে দিবে, অর্থাৎ বিক্রেতাকে ফেরত পাঠাবে কে? ক্রেতা। তাহলে এই তৈরি করবে কে? এটা ক্রেতা তৈরি করবে। ঠিক আছে ভাইয়া, ক্রেতা তৈরি করবে। এরপরে আসো, ক্রেডিট নোট। ক্রেডিট নোট কি? এটা বিক্রেতা তৈরি করবে। দেখো এই যে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠাবে কে? ক্রেতা। বিক্রেতার কাছে এটা বিক্রেতা তৈরি করবে। হ্যাঁ, দেখো বিক্রয়কৃত পণ্য ফেরত, বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে, ফেরত, বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে এটা তৈরি করবে কে? বিক্রেতা। বুঝতে পেরেছো? ওই যে ক্রেতা যখন পণ্যটা ফেরত পাঠাবে, আর সুমন পাঠাইছিল কাকে? রহিমের কাছে। যখন রহিম এই প্রোডাক্টটা পাবে তখন সেই হিসাবে যখন লিপিবদ্ধ করবে, তখন কোন দলিল তৈরি করবে? সে ক্রেডিট নোট। অর্থাৎ ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে ক্রেতা তৈরি করবে, আর ক্রেডিট নোটটা কখন তৈরি করবে? বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে বিক্রেতা তৈরি করবে। ঠিক আছে। আর ডেবিট ভাউচার, ডেবিট ভাউচার মনে রাখবা সকল খরচের জন্য, সকল খরচ হিসাবভুক্ত করার জন্য। হ্যাঁ, আর ক্রেডিট ভাউচার করে কি? সকল আয়ের জন্য ক্রেডিট ভাউচার তৈরি করা হবে। এটা মনে রাখবা। এই যে এইগুলো মনে রাখবা, তাহলে হবে, আর কিছু লাগবে না। আর এই দুটা যে কোনো কেউ তৈরি করতে পারে, ক্রেতা বিক্রেতা উভয়। এটা ক্রেতাও তৈরি করতে পারে, বিক্রেতাও তৈরি করতে পারে। ক্রেতা তৈরি করবে খরচ, কারণ তার তখন খরচ হবে, আর বিক্রেতা কি করবে? ক্রেডিট ভাউচারটা করবে। কারণ দেখো আয় কার হবে? আয় হবে যে বিক্রয় করবে, তাহলে এটা বিক্রেতা তৈরি করবে। আর সকল খরচ, এটা খরচ কে? ক্রেতা। ঠিক আছে। তো অনেক সময় হচ্ছে কি এটা দুইজনেই তৈরি করে, ক্রেতা বা বিক্রেতা, কিন্তু এইগুলো হচ্ছে ফিক্সড, এইগুলো হচ্ছে ফিক্সড, এগুলো একটু মনে রাখবা। হ্যাঁ, আমরা নিচে একটু দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এখানে দেখো দেওয়া আছে যে চালানটা, চালানটা দেখো, চালানটা, এই যে চালান কি তৈরি করবে? দেখো চালানটা সাধারণত মনে রাখবা এটা বিক্রেতাই তৈরি করে। কাকে পাঠাবে? ক্রেতার নিকট পাঠাবে। অর্থাৎ চালান তৈরি করে ক্রেতার নিকট পাঠাবে। ক্যাশ মেমোটাও সেম, এই দুইটা কে তৈরি করবে? বিক্রেতা তৈরি করবে, ক্রেতার নিকট পাঠাবে। হ্যাঁ, আর এটা কি দেখো, ওই যে ধারে ক্রয় বাকিতে হলে তোমার হচ্ছে চালান, আর নগদের লেনদেন সংগঠিত হলে কি হবে? তোমার হচ্ছে ক্যাশ মেমো। হ্যাঁ, এটা মনে রাখবা। আর এই যে দেখো ডেবিট নোট বা ক্রেতা, এটা ক্রেতা বিক্রেতা দুইজনেই তৈরি করে। হ্যাঁ, ডেবিট নোট ক্রেতা তৈরি করবে কেন? কারণ যে ক্রয় করবে তার খরচ, আর ডেবিট নোটের সকল খরচ হিসাবভুক্ত হয়ে যে এটা কি ডেবিট নোট? ও আচ্ছা, এটা ডেবিট ভাউচার না, সরি, এটা ডেবিট নোট। তাহলে ডেবিট নোটটা কে? ক্রয়কৃত পণ্য ফেরত পাঠাতে তৈরি করা হবে। এটা কে তৈরি করবে? ক্রেতা। আমি একটু আগে লিখে দিয়েছি, ক্রেতা কাকে পাঠাবে? বিক্রেতার নিকট পাঠাবে। ঠিক আছে। এরপরে ক্রেডিট নোট, ক্রেডিট নোট যখন বিক্রেতার কাছে, এই যে ক্রেতা যখন প্রোডাক্টটা ফেরত পাঠাবে, অর্থাৎ যখন সে ডেবিট নোটটা পেয়ে যাবে, তখন সে বিক্রেতা কি করবে? ক্রেডিট নোটটা তৈরি করবে। হ্যাঁ, এটা হচ্ছে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে। আমি একটু আগে লিখে দিয়েছি, এটা একটু পড়ে নিবা বাসায়। আজকের এই টপিকসগুলো এই যে এখান থেকে দেখো। এরপর হচ্ছে জাবেদার শর্টকাট টেকনিক কিছু। এখানে একটু একটা জিনিস আছে, দেখো আমি বলে দিই। এখানে দেখো, তুমি একটা জিনিস দেখো, এখানে কাঠামোগতভাবে জাবেদা লিখন বা দাখিলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয়ভাবে? দুই ভাবে। হ্যাঁ, একটা হচ্ছে সরল দাখিলা, একটা কি মিশ্র দাখিলা। সরল দাখিলা বলতে যখন জাবেদা করলে একটা ডেবিট এবং একটা ক্রেডিট পাবা। যেমন ধরো এখানে নগদে পণ্য ক্রয়, তাহলে নগদে পণ্য ক্রয় কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব কি? ক্রেডিট। দুইটা হিসাব পেয়েছো না? এটা হচ্ছে আমার সরল দাখিলা। হ্যাঁ, এটা হচ্ছে কি? আমার সরল দাখিলা। এরপরে আসো মিশ্র দাখিলা কোনটা? দেখো নগদ ও যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করলো, তাহলে দেখো কি হবে? নগদ নিয়ে শুরু করলো, তাহলে নগদান ডেবিট, নগদান ডেবিট, যন্ত্রপাতি ডেবিট।
আর দুইটা মিলে কি হবে, মূলধন হিসাব কি হবে, ক্রেডিট। দেখো এই যে এটা নগদান ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, মূলধন হিসাব কি হবে আমাদের, ক্রেডিট হবে। যখন তুমি দেখবা জাবেদা করলে, এই যে দেখো দুইটা পেয়েছো, একটা ডেবিট একটা ক্রেডিট, শুধুমাত্র একটা ডেবিট এবং একটা ক্রেডিট পক্ষ পেলে সেটা হচ্ছে আমাদের সরল দাখিলা। আর এবং দুইটা পক্ষের বেশি পক্ষ পেলে, যেমন ধরো এখানে তিনটা পক্ষ, এটা হচ্ছে আমাদের মিশ্র দাখিলা। হ্যাঁ, এইগুলো একটু পড়বা। এরপর আরো দেখো যে লেনদেনের উৎস বা দলিল, আমি যেটা বললাম ওইগুলো এখানেও লেখা আছে। এইগুলো একটু স্লাইডটা আমাদের পিডিএফ দেওয়া হবে, পিডিএফ থেকে পড়ে নিবা। হ্যাঁ, এই যে ডেবিট নোট, এগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো এগুলো কোনো বইতে তোমরা পাবা না। হ্যাঁ, ধরো কোচিং সেন্টার বা যে কোনো তোমরা যদি ইন্টারমিডিয়েট বই দেখো, এইভাবে এত সুন্দর করে গুছিয়ে একটা টেবিলের মধ্যে বক্সে লেখা নাই। আমরা এটা খুব অনেক পরিশ্রম হয়েছে আমাদের এগুলো সব একসাথে নেওয়াতে। এগুলো ভালোভাবে বাসায় পড়বা, পড়লে মোটামুটি এখান থেকে কোয়েকশন যেগুলো আসবে এগুলো সবই তোমরা আনসার করতে পারবা। এরপরে এখানে যেটা আছে দেখো খতিয়ান, এগুলো একটু রিডিং থিওরি আছে। এরপরে কিছু ম্যাথ আছে আমাদের এখানে। হ্যাঁ, ওগুলো একটু পড়ে নিবা। তো আজকের যে ক্লাসটা করাইলাম এটা এই এতটুকুই ক্লাসটা থাকবে, এখানে শেষ করব। তো এর আগে আমি বলে দিই আমি যেটা করাইলাম। দেখো আমি এ সমান এল প্লাস ওই, তুমি একটা জিনিস মনে রাখো, আজকে যা পড়েছো, এক মিনিট, জাস্ট এক মিনিট, আজকে যা পড়েছো সবেই পারো, সবেই। ধরো 100% স্টুডেন্ট পরীক্ষা দিলে 100 জনেই পারে, সব পারবে। কিন্তু এই যে এ সমান এল প্লাস ওই দিয়ে যে ম্যাথটা থাকবে, হ্রাস বৃদ্ধির ম্যাথ যেগুলো থাকবে, এগুলা এই 100 জনের মধ্যে ধরো 40 থেকে 30 জন পারবে, এই তারাই কিন্তু এগিয়ে থাকবে। এই জন্য আমি আজকে চ্যাপ্টারে আমাদের লেকচার শিটে যতগুলো করিয়েছি সবগুলো থেকে আমি এইটাকে প্রায়োরিটি বেশি দিয়েছি। এখানে যে কটা ম্যাথ ছিল আমরা এগুলো সলভ করার চেষ্টা করেছি। তোমরা বাসায় বসে আবারও করবা, এবং বইতে তোমার কাছে যে বই আছে দেখবা যে ওই বইতে দেখবা যে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, ওইখান থেকে আমি যেভাবে বুঝিয়েছি ওইভাবে সলভ করার চেষ্টা করবা। তুমি এটা যদি পারো, তুমি বিশ্বাস করো 10,000 স্টুডেন্ট যদি পরীক্ষা দেয়, তুমি এখান থেকে 2,000-এর মধ্যে থাকবা, প্রথম সারি 2,000-এর মধ্যে থাকবা। ঠিক আছে, যদি 10,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়, এই কোয়েকশন মানে এই এ সমান এল প্লাস ওই দিয়ে ম্যাথ দিলে অনেকেই পারে না, অনেকে ঝামেলা তৈরি করে ফেলে। এই যে এইভাবে না লিখে করে, অর্থাৎ মনে মনে করার চেষ্টা করে তারা ভুল করে চলে আসে। একদম লিখে লিখে জাস্ট রাফ করে করে বের করতে হবে। হ্যাঁ, তো তোমরা বাসায় বসে বসে পিডিএফটা পড়বা, প্লাস এই রিলেটেড যতগুলো ম্যাথ আমাদের পিডিএফ এর শেষের দিকেও কিছু আছে, সেটাও তোমরা বাসায় বসে পড়বা। এবং এই রিলেটেড ম্যাথ তোমাদের বইয়ের কাছে যেগুলো আছে সবগুলাই সলভ করার চেষ্টা করবে, একদম বসে থাকবে না। এখন কিন্তু ফার্স্ট ইয়ারে যারা থাকে তারাও কিন্তু কোচিংটা শুরু করে দিয়েছে, অফলাইন অনলাইন দুইটাই পড়ে। তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করবো। আর যারা নতুন ভর্তি হয়েছো, তোমরা আগের যে অ্যাকাউন্টিং ক্লাসগুলো আছে সেগুলো একটু দেখবা, ভাইয়া মোটামুটি ওইখানে ভালোভাবে বুঝিয়েছি। সেগুলো করার পর তুমি যদি এই ক্লাসগুলো করো খুব ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, খুব ইজিলি বুঝতে পারো। 10টা ক্লাস 10 দিন লাগবে, আর আমাদের অ্যাকাউন্টিং ক্লাস তো সপ্তাহে 1 দিন হয়, তাই না? তুমি 1 সপ্তাহের মধ্যে সব ক্লাসগুলো শেষ করে দিতে পারবা। এটা করে নিও, এটা তোমাদের জন্য অনেক ভালো হবে। হ্যাঁ, তো আজকের ক্লাসটা এখান পর্যন্তই থাকবে। সবাই ভালো করে পড়াশোনা করবা। সবার জন্য আমার থেকে মন থেকে দোয়া এবং আশীর্বাদ থাকবে যেন কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাও। হ্যাঁ, সবাই চান্স পাবা, জাস্ট নিজের উপর একটু কনফিডেন্সটা রাখবা। ধন্যবাদ।